আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আমরা টানা 3 দিন 3টা ফ্রি লাইভ ক্লাস নিব এবং যেখানে আমি বলেছি যে এই ক্লাসগুলো থেকে অ্যাডমিশনে সামনের যে অ্যাডমিশন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল বা যাই বলি, সেখানে 8 থেকে 10 মার্কস কমন পড়বে এবং এক একটা দিনে আমরা অনেকগুলো টপিক কভার করব সাধারণ জ্ঞানের। যেমন আমরা আজকে 29 আগস্ট বাংলাদেশ জিকের যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, একটা প্রশ্ন আসে। মুক্তিযুদ্ধ থেকে তো 100% প্রশ্ন আসবে, সেটা আমি বললেও আসবে, না বললেও আসবে, ঠিক আছে? সো এই মুক্তিযুদ্ধ টপিকটা আজকে কভার করা হবে। অ্যান্ড দেন জাতীয় বিষয়াবলী, নদ নদী, বাংলাদেশ পরিচিতি, এই বিষয়গুলো থাকবে আজকে। আগামীকাল 30 আগস্ট আন্তর্জাতিক জিকের ক্লাস হবে, সেখানে আমরা কভার করব প্রণালী, খুবই ইম্পর্টেন্ট, সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। কূটনৈতিক পরিভাষা এবং জাতিসংঘ, জাতিপুঞ্জ, আমরা যাই বলি প্রশ্ন আসেই, মাস্ট। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরের মতো এসেছে। এবং তারপর হচ্ছে বিশ্বের বিশেষ অঞ্চলগুলো নিয়ে আমরা আলোচনা করি। এবং 31 আগস্ট মাসের শেষ দিনটি আমরা সাম্প্রতিক জিকে নিয়ে আলোচনা করবো। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক জিকে থেকে প্রশ্ন আসেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর 8টার মতো প্রশ্ন এসেছে, এর আগের বছর 10টার মতো প্রশ্ন এসেছে সরাসরি সাম্প্রতিক জিকে থেকে। সো এই 3 দিন আমরা এই মহা কর্মযজ্ঞ আয়োজন করেছি। সো আজকে যথারীতি সবাই যুক্ত হয়ে যাও এবং সবাই পোস্টে রিয়েক্ট দিয়ে এই ক্লাসটা তোমরা যত বেশি শেয়ার করবা, যত বেশি শেয়ার করবা, নিজের আইডিতে বন্ধুদেরকে মেনশন দিবা, এরকম 3 জনকে কিন্তু এই ক্লাস থেকে আমার কোর্সে ফ্রিতে অ্যাড করানোর একটা সুযোগ থাকবে। সো শুরু করে দাও, একটু শেয়ার করে দাও, আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই প্রতিদিন ক্লাসগুলো কিন্তু হবে যে রাত 8:30-এ। সো আমরা প্রথম ক্লাস আজকে শুরু করবো 29 আগস্ট। আমরা দেখি যে জিকে প্রশ্ন কিভাবে আসে। সো ক্লাসটা করার জন্য সবাই পোস্টে রিয়েক্ট দাও প্রথমে এবং কমেন্টে লিখো @highlight, এই যে @HIGHLIGHT highlight লিখে দাও প্রত্যেকে, যাতে সবাই ক্লাসগুলো পেয়ে যায়। 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, তারপর ইনশাল্লাহ যথারীতি আমরা ক্লাস শুরু করব। এবং যেমনটি কথা ছিল যে তোমাদের সাথে সাথে আমিও শেয়ার করে দিই, ঠিক আছে? আমিও শেয়ার করে দিচ্ছি, গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, বন্ধুদেরকে যে বেশি বেশি মেনশন দিবে এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। সবাই শেয়ার করো, নিজের আইডিতে ডান লেখো। যদি এই 3 দিনে তোমরা এতগুলো বিষয় কভার করতে চাও, অবশ্যই আমাকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে তোমাদের, রাইট? আমিও তো হিউম্যান বাড়ি, রাইট? আমারও তো উৎসাহ উদ্দীপনা লাগে যে ক্লাস করাবো, এত সুন্দর করে উপস্থাপন করবো। সো 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 সবাই যুক্ত হয়ে যাও। কে কোন জেলা থেকে দেখছো একটু জানিয়ে দাও, ঠিক আছে? আমার সামনে বসে আর কি, ফোনের সামনে বসেও যারা দেখছো সবাই শেয়ার করে দাও, ঠিক আছে? সো সবাই একটু শেয়ার করে দাও এখনই। একটু শেয়ার করে দাও, আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, ওকে, কথা না বলে তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সবাই আজকে বেশি বেশি যত যুক্ত হবে এই এতগুলো টপিক আজকে কভার করবো ইনশাল্লাহ, টেকনিকে মজা এবং আমরা এমসিকিউ সলভ করবো ম্যাপ দেখে। এবং যারা বলেছিলে ভাই আপনার কোর্সে অ্যাড হবো, আমরা ডেমো ক্লাস দেখতে চাই যে আপনি কিরকম ক্লাস নেন, তো এটাও হতে পারে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। সো বিসমিল্লাহির রহমানির রহিম, যারা ক্লাসটা করবা হাতে খাতা কলম নিয়ে তারপর বসো। লেটস গেট স্টার্টেড সুন। ওকে, প্রথমত আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে বাংলাদেশ পরিচিতি। এই টপিকটা দিয়েই মূলত বাংলাদেশ জিকের ক্লাসগুলো শুরু হয়ে থাকে। এখানে অনেক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, এটা খুবই ডাইমেনশনাল একটা টপিক এবং প্রত্যেক বছর দেখা গিয়েছে এখান থেকে প্রশ্ন আসেই। আর এই বছর আমি হলফ করে বলতে পারি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা এই টপিকটা নিয়েই প্রথমে আমরা আলোচনা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এইটা আমাদের সর্বপ্রথম জানতে হবে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আর তোমাদের সবাইকে বলে দেই, 1 সেপ্টেম্বর থেকে কিন্তু আমার যে প্রাইভেট জিকে ব্যাচ, সেখানে কিন্তু 1500, আজকে 1600 হয়ে যাবে ইনশাল্লাহ, 1600 মতো স্টুডেন্ট হয়ে গেছে। 1 সেপ্টেম্বর থেকে আমাদের কিন্তু প্রাইভেট গ্রুপে ক্লাস শুরু হয়ে যাবে। সো যারা অফারে ভর্তি হতে চাও বা যারা চাও যে প্রথম থেকে লাইভ ক্লাস মিস না করতে, তাহলে কালকের মধ্যে ভর্তি হয়ে যেও বা পরশুর মধ্যে, কারণ 1 সেপ্টেম্বর থেকে আমাদের পেইড গ্রুপে জিকের ক্লাস শুরু হয়ে যাবে। সো কেউ এটা মিস করো না, এই অ্যানাউন্সমেন্টটা আমি তোমাদেরকে আগেই দিয়ে দিলাম, যাতে করে তোমরা মিসটা না করো, ঠিক আছে? আচ্ছা,
এটা তোমরা একটু দেখো। ওকে, এই কোর্স সেকেন্ড টাইমারদের জন্য, এই ক্লাস সেকেন্ড টাইমারদের জন্য, ফার্স্ট টাইমারদের জন্য 25 ব্যাচ 26 ব্যাচ সবার জন্য। ওকে, ক্লাসের কিছু আনুষ্ঠানিকতা ছিল যেগুলো 5 মিনিটের মধ্যে শেষ। চলো এবার আমরা 10 মিনিটের মধ্যে ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথমত বাংলাদেশের অবস্থানটা কোথায়? আমরা যদি একটু দেখি আমাদের বাংলাদেশের অবস্থানটা কোথায়, আমরা ম্যাপে দেখব এশিয়া মহাদেশের এই দক্ষিণ এশিয়ার মধ্যে এই সবুজ আঁকা যে দেশটা আমাদের বাংলাদেশ, এটা ম্যাপ দেখলে বোঝা যায়। কিন্তু ম্যাপ ছাড়াও পৃথিবীর কোন দেশ ঠিক কোথায় অবস্থান করছে, কোন জলবায়ু অঞ্চলে অবস্থান করছে, সেটা বুঝবার জন্য গুরুত্বপূর্ণ দুইটা ফ্যাক্টর হচ্ছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ। নামগুলো শুনেছ? অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা কিন্তু পৃথিবীর কোন দেশ কোথায় অবস্থান করবে সেটা বের করা যায়। সো অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে যদি একটু বলি, এটা দেখো, পৃথিবীর ম্যাপ হচ্ছে এটা, মোটামুটি এইটা হচ্ছে পৃথিবীর ম্যাপ। আমাদের সামনে 7টা মহাদেশ এখানে স্পষ্ট প্রতীয়মান। তো এর মাঝখানে তুমি দেখবা পৃথিবীর এই উত্তর থেকে দক্ষিণে কিছু কাল্পনিক রেখা আঁকা হয়েছে, এগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা, পৃথিবীর সময় নির্ধারণ করে। আর এই পূর্ব থেকে পশ্চিমে কিছু রেখা আঁকা হয়, এগুলোকে বলা হয় অক্ষরেখা, এগুলো দ্বারা অক্ষাংশ নির্ণয় করা হয়। তো অক্ষাংশ এই দ্রাঘিমাংশ রেখা দ্বারা কিন্তু বাংলাদেশ কোথায় অবস্থান করেছে এটাই কিন্তু আমরা এই যে ম্যাপে এখন দেখলাম। এই যে বাংলাদেশকে বলতেছে বাংলাদেশ দক্ষিণ, মানে বাংলাদেশ এশিয়ার দক্ষিণে অবস্থিত, দক্ষিণ এশিয়ার একটি দেশ, এবং 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত, এবং দ্রাঘিমার দিক থেকে 8801 92 41 পূর্ব দ্রাঘিমা অবস্থিত। এই ব্যাপারগুলো আমরা এখন বুঝতেছি না, এইটা আমরা দেখো কত সহজে বুঝবো। দেখো সবাই শেষ অবধি থাকবে, তাহলে এই ক্লাস থেকে সবচেয়ে বেনিফিটেড পাবে, এবং সর্বোচ্চ শেয়ার করো তোমরা তোমাদের আইডিতে। খেয়াল করো, এই দেখো আমরা যদি দেখি, আগে ম্যাপটা বুঝতে হবে, তাহলে তোমরা এটা বুঝবা, ম্যাপ না বুঝবে এগুলো বুঝবা না। খেয়াল করো, পৃথিবীর ম্যাপের উপর দিক হচ্ছে সবসময় দক্ষিণ দিক, মাথায় রাখ, উত্তর দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। দেখো পৃথিবীর এই পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীকে মাঝামাঝি ভাগ করে যে একটা রেখা আঁকা হয়েছে, কাল্পনিক রেখা, এটাকে বলা হয় নিরক্ষরেখা। কি রেখা দেখতে পাচ্ছ? নিরক্ষরেখা। এবং খাতায় লিখতে পারো এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। কি রেখা? এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। ঠিক আছে, এই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। তাহলে পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে ভাগ করে ফেলেছে, একদম মাঝামাঝি ভাগ করে ফেলেছে যে রেখা, সেটার নাম হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, তো এই যে নিরক্ষরেখা রয়েছে, এই নিরক্ষরেখার উপরের দিকে যে সাইডটা, এটা উত্তর দিকে, এইটাকে বলা হয় উত্তর গোলার্ধ। আর নিরক্ষরেখার দক্ষিণের যে এই পুরো সাইডটা, এই অংশটুকু, ধরো একটা আপেল, আপেলের উপরের অংশ হচ্ছে উত্তর গোলার্ধ, আর আপেলের নিচের অংশ হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে বাংলাদেশটা হচ্ছে এইখানে, তাহলে নিঃসন্দেহে আমরা উত্তর গোলার্ধে আছি। গোলার্ধ কেন? গোলের অর্ধেক, এটা তো গোল, গোলের অর্ধেক তো এতটুকু, এটাকে এই জন্য গোলার্ধ বলা হয়। ক্লিয়ার? তাহলে এই উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ ভাগ করে এই নিরক্ষরেখা। আর এই নিরক্ষরেখার উপরে এইগুলো কিন্তু একটা 1 2 3 4 করে করে এরকম মোট এইভাবে গেলে কিন্তু 179টার মতো রেখা রয়েছে, এগুলাকে বলা হয় অক্ষরেখা। এই 0 ডিগ্রিটা তো নিরক্ষরেখা বা বিষুবরেখা, বাট এর উপরে যে দাগগুলো থাকবে এগুলো হচ্ছে অক্ষরেখা, এগুলো হচ্ছে অক্ষরেখা। এবং এই নিরক্ষরেখার উপরে যে উত্তর গোলার্ধ, সেখানে যে অক্ষরেখাগুলো হয় এগুলোকে বলা হয় উত্তর অক্ষরেখা। প্রশ্ন আসতে পারে, নিরক্ষরেখার উত্তরে যে রেখাগুলো টানা হয়েছে সেগুলোকে কি বলা হয়? উত্তর অক্ষরেখা। আর তাহলে একইভাবে দক্ষিণের গুলো কি হবে? দক্ষিণ অক্ষরেখা। তাহলে দক্ষিণের গুলো কি হবে? দক্ষিণ অক্ষরেখা। তাহলে আমরা বুঝলাম এই যে অক্ষাংশের রেখাগুলো আমরা বুঝলাম। এবার দ্রাঘিমার দিকে যাই। এবার এইভাবে উত্তর থেকে দক্ষিণে যেগুলো টানা হয়েছে এগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। এটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই 0 ডিগ্রি, এটা হচ্ছে দেখতে পাচ্ছ এইদিকে তোমার ইংল্যান্ডের, ব্রিটেনের লন্ডনে পড়েছে। এটা দিয়ে পৃথিবীর সময় নির্ধারিত হয়। কিভাবে হয় একটু পরে বুঝাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো খেয়াল করো, এইগুলো কিন্তু বেসিক ব্যাপার, যারা জানো না ম্যাপ সম্পর্কে, যাদের কোনো আইডিয়া নাই, তোমরা এগুলো মাস্ট দেখো। এই যে দক্ষিণ অক্ষরেখা, দক্ষিণ কারা কারা মেনশন করছো, পেইড ব্যাচের কারা কারা আছো একটু তোমরা আজকে সর্বোচ্চ সারা দাও, মেনশন করো। ঠিক আছে, পেইড ব্যাচের কারা আছো একটু জানাতে পারো, ক্লাস কেমন লাগে তোমাদের। তো এই যে উপর থেকে যেগুলো আঁকা হয়েছে এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তো এরকম মূল একটা দ্রাঘিমা রেখা রয়েছে এই যে এইটা মাঝখানে, যেমন আমরা একটু আগে দেখলাম নিরক্ষরেখা যেমন ভাগ করেছে মাঝখানে, এটাকেও মূল দ্রাঘিমা রেখা বলা হয়। বা যদি আমি ইংরেজিতে বলি, এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান। পরীক্ষা আসতে পারে প্রাইম মেরিডিয়ানের মান কত, পরীক্ষা আসতে পারে কি প্রাইম মেরিডিয়ানের মান কত, প্রাইম মেরিডিয়ান মান কত? 0 ডিগ্রি। এইটা হচ্ছে মাঝামাঝি, পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে পূর্ব, একটা হচ্ছে পশ্চিম। পরীক্ষা আসতে পারে
মূল দ্রাঘিমা রেখা পৃথিবীকে কোন দুইটা ভাগে ভাগ করেছে? একটা হচ্ছে পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। এটা ভাগ করেছে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এটার কারণে ভাগ হয়েছে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ। তাহলে একটা বিষয় কি ক্লিয়ার? আমরা একই দিকে অক্ষাংশের দিক থেকে উত্তর গোলার্ধে অবস্থান করছি, আবার এই দ্রাঘিমার দিক থেকে আমরা কিন্তু এই পূর্ব গোলার্ধে অবস্থান করছি। তাহলে আমরা স্পষ্ট বলতে পারি বাংলাদেশ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এই দিক থেকে উত্তর দিকে, আর এই রেখার কথা চিন্তা করলে আমরা এই পূর্ব দিকে। তাহলে কি ক্লিয়ার? বাংলাদেশ উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ, যদিও তোমরা দেখতে পাচ্ছ না, আই নো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ। এই যে এটা বঙ্গোপসাগর, এটা ভারত দেখতে পাচ্ছ, ঠিক আছে। এদিকে হচ্ছে মিয়ানমার দেখতে পাচ্ছ, এদিকে চীন আছে, এদিকে ভুটান আছে, এদিকে নেপাল আছে, এদিকে পাকিস্তান আছে। সো এগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, তারপরে দেখতে পাচ্ছ ধরে নাও, ঠিক আছে। সো যেটা হয়েছে, তাহলে একটা বিষয় কি ক্লিয়ার? বাংলাদেশের অবস্থান কোথায় বলো তো? এবার তোমরা আমাকে এবার তোমরা বলো, আমাকে এবার বলো, এই নিরক্ষরেখাকে অন্য কি নামে ডাকা হয়? এই নিরক্ষরেখার অন্য কি নাম আছে? এই নিরক্ষরেখাকে কি বলা হয়? দেখি কার কার মনে আছে। আমি দেখতে চাই এটা কার কার মনে আছে। যার মনে আছে তার মানে তুমি ক্লাসটা বুঝছো। এই নিরক্ষরেখাকে অন্য কি নামে ডাকা হয়? তুমি দেখবা এখানে একটা দেশ আছে যার নাম হচ্ছে ইকুয়েডর। নাম কি? ইকুয়েডর। দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার একটা দেশ। তো এই ইকুয়েডর, এই দেশটা কিন্তু এই নিরক্ষরেখার সাথে সামঞ্জস্য করে কিন্তু রাখা হয়েছে এই ইকুয়েডর দেশটা, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো আমরা যেটা দেখলাম, বলো এটা এটা কি হবে দেখি, কেউ বলতে পারো কিনা? আচ্ছা, এই বেসিক ব্যাপারগুলো না জানলে তোমরা কিন্তু পরীক্ষায় আসলে উত্তর করতে পারবে না। এই নিরক্ষরেখা, এটার অপর নাম কি? সবাই লিখতেছে বিষুবরেখা, উত্তর সঠিক। এইটার ইংলিশ একটা নাম আছে ইকুয়েটর। এইটার ইংলিশ নাম কি? ইকুয়েটর। ইকুয়েটর থেকেই একটা দেশের নাম রাখা হয়েছে, যেহেতু এইখান দিয়ে গিয়েছে এই নিরক্ষরেখা বা ইকুয়েটর লাইন যেখান দিয়ে গিয়েছে, এখানে একটা দেশ আছে নাম ইকুয়েডর। তাহলে ইকুয়েডর দেশটির নাম রাখা হয়েছে কিন্তু এই ইকুয়েটর বা নিরক্ষরেখা বা বিষুবরেখা অনুসারে। ক্লিয়ার? এই ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, এইবার তোমাদের বুঝতে সুবিধা হবে যে বাংলাদেশের অবস্থান কোথায়। এইবার দেখো কি বলছে, এইবার খেয়াল করো। বাংলাদেশ 20°34' উত্তর অক্ষরেখা, এই যে উত্তর অক্ষরেখা, আমরা তো উত্তর অক্ষরেখার দিকে আমরা জানি, উত্তর দিকে থেকে 26°38' উত্তর অক্ষরেখা আছে। এটা হচ্ছে অক্ষাংশের দিক থেকে। এবার আমরা দ্রাঘিমার দিক থেকে কোথায় আছি? 8801 পূর্ব দ্রাঘিমা, আমরা কিন্তু পূর্ব দিকে আছি, এবং 9241 পূর্ব দ্রাঘিমায় আছি। এখন এখানে একটু ইজিলি বুঝাই, একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার, যে আমরা এই উত্তর দিকে আছি অক্ষাংশের দিক থেকে, আর দ্রাঘিমার দিক থেকে আমরা আসি পূর্ব দিকে, এই যে পূর্ব দিকে। কিন্তু ভাই এই 20, 34, 26, 38, 88, 01, 92, 41 এগুলো কি মুখস্থ করবো? একদমই না। তুমি দেখো এগুলো জলের মতো মনে রাখা যায় যদি ম্যাপ বুঝে আমরা এগুলো পড়ি। এগুলো অনেকে মুখস্থ করে 20°34', 26°38', একবার ভুলে 3 দিন মনে রাখে, 4 দিনের পর আবার ভুলে যায়। সো এগুলা ম্যাপ দেখে বুঝতে হবে। তাহলে বাংলাদেশটা একদিক থেকে চিন্তা করলে আমরা উত্তর দিকে অবস্থিত, আবার এবার ভাগ করলে আমরা পূর্ব দিকে অবস্থিত। ক্লিয়ার? এবার এটাকেই আমরা অক্ষাংশে দ্রাঘিমাংশে দেখো কিভাবে সুন্দর করে বুঝে ফেলি। এইটা বুঝার জন্য তোমাদের কিছু বিষয় বুঝতে হবে। কি বুঝতে হবে তোমাদেরকে আমি বুঝাই। বাংলাদেশের অবস্থান বুঝতে হলে তোমাদের এটা বুঝতে হবে সবার আগে, এই যে এটা, দিস ওয়ান। এইটা আগে বুঝলে তোমরা বুঝবা যে আমরা কোথায় অবস্থিত। এটা অনেকে বুঝায় না তোমাদেরকে, বাট আমি তোমাদেরকে বুঝাই কত সহজে। দেখো এটা হচ্ছে বাংলাদেশ, পরীক্ষা মাঝে মধ্যে আসে। বাংলাদেশের সবচেয়ে উত্তরে কোন জায়গাটা আছে, যার পরে ইন্ডিয়া শুরু হয়েছে, সবচেয়ে উত্তরে সেই জেলাটার নাম হচ্ছে পঞ্চগড়, অনেকেই শুনেছ। সেই উপজেলার নাম হচ্ছে তেতুলিয়া, অনেক সময় বর্ণনা টেকনাফ থেকে তেতুলিয়া। এই হচ্ছে টেকনাফ আর হচ্ছে তেতুলিয়া। বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, একদম উত্তর হচ্ছে তেতুলিয়া, দক্ষিণ হচ্ছে টেকনাফ। এটা হচ্ছে উপজেলা। তাহলে সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এখান থেকে বাংলাদেশ শুরু হয়েছে। আমি এখান থেকে ধরি, সবচেয়ে দক্ষিণে, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে হচ্ছে কক্সবাজার জেলা। এই যে হচ্ছে কক্সবাজার জেলা। এবং তোমরা হয়তো একটা বিষয় জানো যে কক্সবাজার জেলা এমন একটা জেলা যেটা সীমান্তবর্তী জেলা, মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে। সীমান্তবর্তী হওয়া সত্ত্বেও যে জেলাটা ভারতের সাথে বর্ডার শেয়ার করেনি, এমন একটি জেলাও কিন্তু এই কক্সবাজার। তো এই কক্সবাজারের এই জায়গাটার নাম হচ্ছে তোমার কি, এই জায়গাটার নাম হচ্ছে ইউনিভার্সিটি তোমার সেন্ট মার্টিন। অনেকে সেন্ট মার্টিন ঘুরতে যাও। এই সেন্ট মার্টিনের যেই মানে উপজেলা হচ্ছে টেকনাফ, টেকনাফের সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের পরে এইখানে একটা বিন্দু আছে, এখানে দেয় নাই, এইটার নাম হচ্ছে সেরাদ্বীপ। বাংলাদেশ সবচেয়ে দক্ষিণ থেকে যেই জায়গা থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে সেরাদ্বীপ। তাহলে যদি প্রশ্ন আসে সবচেয়ে দক্ষিণের জেলা কোনটা, কক্সবাজার, উপজেলা কোনটা, টেকনাফ, ইউনিয়ন কোনটা, সেন্ট মার্টিন, মাথায় রাখবা। অনেক সময় সবচেয়ে
দক্ষিণের জায়গা তোমার এই ছেড়াদ্বীপ না হয়েও সেন্ট মার্টিন অপশানে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেন্ট মার্টিন দেখাতে হবে। আমি আবারও বলছি, সবচেয়ে দক্ষিণের জায়গায় এই ছেড়াদ্বীপ না থেকেও থাকতে পারে, এই যে ছেড়াদ্বীপ না থেকেও থাকতে পারে সেন্ট মার্টিন, তখন তোমাদের এই সেন্ট মার্টিন দেখাতে হবে। তাহলে বাংলাদেশটা শুরু হয়েছে এইখানে। যদিও আমরা ছোটবেলা থেকে ম্যাপ আঁকা শিখি, আমাদের দেশের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই সেন্ট মার্টিন জায়গাটা, কিন্তু আমরা যখন ম্যাপটা আঁকি আমরা এটা ভুলে যে এটা আমরা আঁকি না, আমাদের দেশটা ছাইড়েই দিই, এইটা ধরে অনেক আঁকবা, এখান থেকে শুরু করি, ম্যাপ আঁকা শুরু করে দিই, এই ছোট্ট জায়গাটা ছেড়ে দিই। অথচ এটার জন্যই কত ফাইট, ঠিক আছে, এটার জন্যই আমেরিকা কত ফাইট করতেছে, এবং আওয়ামী লীগ সরকারের সাথে মোটামুটি এটা নিয়ে অনেক 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 তোমার জানো যে আমেরিকার সাথে বিরোধ ছিল, আমেরিকা অনেকটাই হচ্ছে যে ছিল আর কি, তোমার বিক্ষুব্ধ ছিল ব্যাপারটা, ক্লিয়ার? তাহলে একটা বিষয় খেয়াল করো, সবচেয়ে দক্ষিণের জায়গা হচ্ছে এই ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন বা তেঁতুলিয়ার কক্সবাজার। সবচেয়ে উত্তরে এখানে বাংলাদেশ শেষ হয়েছে, এই যে স্থান বাংলাবান্ধা বা অনেক সময় জায়গিরজোত আসতে পারে, উপজেলা তেঁতুলিয়া, জেলা হচ্ছে পঞ্চগড়। তাহলে এখান থেকে শুরু হয়ে বাংলাদেশের অবস্থান এতটুকুই। এরপর সবচেয়ে পূর্বে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এবং যে জেলা দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, মাথায় রাখবা, পদ্মা নদী এই চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করেছে। এর আগে ছিল গঙ্গা, ভারতে যে গঙ্গা নদী সেটা বাংলাদেশে এসে হয়ে গেছে পদ্মা, ঠিক আছে, যেখানে মোটামুটি তোমরা জানো ফারাক্কাবাদ বা বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপার স্যাপার আছে। তারপর সবচেয়ে এই যে পশ্চিমের জায়গা হচ্ছে দেখছো চাঁপাইনবাবগঞ্জ, এর উপজেলা শিবগঞ্জ, আর স্থানের নাম কিন্তু মনাকষা। আর সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান, সবচেয়ে পূর্বে উপজেলা থানচি, আর স্থান হচ্ছে আখাইনটং। এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। এইটা কেন পড়ালাম, বাংলাদেশের অবস্থান পড়াতে গিয়ে এইটা কেন জানালাম, কারণ তুমি এটা জানলে বুঝবা বাংলাদেশ সবচেয়ে দক্ষিণে এখান থেকে শুরু হয়েছে, সবচেয়ে পূর্বে, সবচেয়ে উত্তরে এখানে শেষ হয়েছে, সবচেয়ে পূর্বে এখান থেকে শুরু হয়েছে, পশ্চিমে এখান থেকে শুরু হয়েছে। এই বিষয়টা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট, 88, 01, 92, 41 হচ্ছে এইটাই। বাংলাদেশ যেখানে উত্তর অক্ষরেখা থেকে শুরু হয়েছে, এই যে দক্ষিণ দিকে, এটা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে শুরু করে 26 ডিগ্রি 38 মিনিটে শেষ হয়েছে বাংলাদেশ অক্ষরেখার দিক থেকে। আর 88, 01, 92, 41 এই পশ্চিমে শুরু হয়েছে 88 ডিগ্রি 01 মিনিট, আর এইখানে শেষ হয়েছে 92 ডিগ্রি 41 মিনিটে। এই হচ্ছে 20, 34 এতটুকু শুরু হয়েছে, 26, 38 শেষ হয়ে গেছে বাংলাদেশ এই অক্ষরেখা। আর দ্রাঘিমার দিক থেকে 88, 01, 92, 41। এখন এই ব্যাপারটা আমরা যদি একটু ম্যাপে দেখি ক্লিয়ার হয়ে যাবে, খেয়াল করো। আচ্ছা, এইবার তোমরা সুন্দর মতো একটু খেয়াল করো, এইবার দেখো বুঝতে কতটা ইজি হয় ইনশাল্লাহ। সবাই একটু খেয়াল করো, না বুঝলে আমি বারবার বুঝাবো, কোনো প্রবলেম নাই, বাট এগুলো মুখস্থ করার বিষয় না। যারা মুখস্থ করো কোনো লাভ নাই ভাই, অ্যাডমিশনে গিয়ে তোমরা দেখবা যে হয়তো মুখস্থ জিনিসটা কমন পড়তেছে না বা মাথায় আসতেছে না, তখন কি করবা? খেয়াল করো। এইবার 20 ডিগ্রি 34 মিনিট, 26, 38, 88, 01, 92, 41 আমরা দেখবো। বাংলাদেশটা এইখানে লাউড এন্ড ক্লিয়ার, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, রাইট? সো আমি যদি বাংলাদেশটাকে আবার এখানে ধরো আঁকলাম, এখানে ধরো বাংলাদেশটা আঁকলাম, যদি আঁকতে পারি না, চিপসের প্যাকেটের মতো হয়ে গেছে ধরো, এইটা হচ্ছে বাংলাদেশটা। এই ছোটটাকে আমি জুম করে এখানে আঁকলাম ধরো। তো এই লাইনগুলা কি অক্ষরেখা না? এখানে জিরো না, এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 20, এই 30 শেষ হয়েছে, 30-এর পরে 60, ঠিক আছে, 60-এর পরে 90 হবে। এখানে এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি, এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তো এইগুলো হচ্ছে অক্ষরেখা। তো বাংলাদেশ শুরু হয়েছে কত ডিগ্রি থেকে? এই 20 ডিগ্রি 34 মিনিট থেকে শুরু হয়েছে, যেটা কিনা এই যে এটা হচ্ছে 30, এটা 30, কিন্তু এর আগে এইখানে হতে পারে 20। দেখবা এই যে এখান থেকে মূলত বাংলাদেশ শুরু হয়েছে, দেখছো? এই জায়গাটাই কিন্তু তোমার দক্ষিণ দিকটা, সবচেয়ে দক্ষিণ দিক ছেড়াদ্বীপ। তাহলে এই 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে বাংলাদেশ শুরু হইয়া উপরে গেছে 26, 38। 26, 38 কি পড়ছে দেখো তো? 26, 38 এখানে পড়ছে, তো উপরে পড়ছে কোন জেলা? পঞ্চগড়ের ওই যে বাংলা বান্ধা পয়েন্ট। তাহলে এই যে শুরু হয়েছে বাংলাদেশ দক্ষিণ থেকে 20 ডিগ্রি 34 মিনিট অক্ষরেখা পর্যন্ত, 26, 38 শেষ হয়েছে তোমার ওই যে পঞ্চগড়ের বাংলা বান্ধা। এইটা হচ্ছে বাংলাদেশের অক্ষরেখা দিকে অবস্থান, 20 ডিগ্রি 34 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট। এইবার দ্রাঘিমা রেখা তো এইগুলা, এইবার দ্রাঘিমা থেকেও আমরা দেখি তো 88, 01, 92, 41 মিলে কিনা, 88, 01, 92, 41 মিলে কিনা একটু দেখো। আচ্ছা, তোমাদেরকে একটু দেখাচ্ছি সুখ সংবাদ এখানে। আচ্ছা, একটু ওয়েট করো।
আচ্ছা, যাই হোক, আশা করি শুনতে পাচ্ছ। ওকে, তো খেয়াল করো এবার কি এতটুকুই বুঝছো? এতটুকু বুঝছো কিনা তোমরা জানাও, এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝছো যে অক্ষরেখাটা কিভাবে নির্ণয় করলাম? বাংলা শুরু হয়েছে কোন জায়গা থেকে, উপরে শেষ হয়েছে কোন জায়গা থেকে, এই অক্ষরেখা দিয়ে চিহ্নিত হয়। যেমন এখানে 0 ডিগ্রি, এখানে ধরো 20 ডিগ্রি হবে, এখানে 30, এখানে 60, 90, তাহলে 20 হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, 20 ডিগ্রি 34 মিনিট থেকে শুরু হয়েছে ছেড়াদ্বীপ থেকে, আর শেষ হয়েছে কি একদম বাংলা বাঁধের উপরের দিকে উত্তর অক্ষরেখা থেকে শেষ হয়েছে 26 ডিগ্রি 38 মিনিট। এইবার দ্রাঘিমার দিক থেকে তো আমরা শুরু করব, পূর্ব পশ্চিমেরটা নির্ণয় করব। ধর বাংলাদেশ হচ্ছে এইটা, ধর আমি এইটা আঁকলাম বাংলাদেশ। তো দেখো এখানে হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি। তো বাংলাদেশ ধরো এখান থেকে শুরু হয়েছে, এই 90-এর আগে এই যে 88, এটা যদি 0 ডিগ্রি হয়, এটা 30, এটা 60, এটা 90, এটা 120। এই 90-এর আগে যে এই 8801, এইখান থেকে বাংলাদেশ শুরু হয়েছে কোন জায়গা থেকে? ওই যে চাঁপাবনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা থেকে শুরু হয়ে একদম পূর্ব দিকে কোথায় শেষ হয়েছে? 92-41। এটা 90 না 90-এর পরে এই যে 92 এখানে হবে, এই 92-41 শেষ হয়েছে। এই পয়েন্ট কোন জায়গায়? বান্দরবানের থানচির আখাইনটঙে। এইটাই কিন্তু 20 ডিগ্রি 34 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট, 8801 পূর্ব দ্রাঘিমা থেকে 92-41 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত আছে। এটা কি মুখস্থ করা লাগে? তোমরা কি বুঝছো কিনা আমাকে বলো। পুরো ব্যাপারটা কি জলের মতো ক্লিয়ার কিনা এইবার বলো। যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থানটা আমি পড়ালাম, হয়তো আমি তোমাদেরকে বলতে পারতাম যে এটা মুখস্থ করে ফেলো, 20 ডিগ্রি 34 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট, 8801 92-41, তোমরা মুখস্থ করতা, কিন্তু এটা বারবার ভুলে যাইতা। এইবার কি তোমাদের এই অবস্থানটা মুখস্থ করতে কঠিন হবে? তাহলে বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত, আর 88 ডিগ্রি 01 পূর্ব দ্রাঘিমা থেকে 92-41 পূর্ব দ্রাঘিমায় আছে। আমরা দ্রাঘিমার দিক থেকে পূর্ব দিকে, আর অক্ষাংশের দিকে থেকে আমরা উত্তর দিকে আছি। এইভাবেই কিন্তু জিকেটা ম্যাপ দেখে বুঝে বুঝে পড়তে হয়। ডান? ডান কিনা বলো, লাউড এন্ড ক্লিয়ার কিনা বলো, লাউড এন্ড ক্লিয়ার কিনা বলো। পিডিএফটা আমি দিব আমার পেইড গ্রুপে, এবং তোমরা সবাই জানো যে এই 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে পেইড গ্রুপে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, এবং আজকে ক্লাসের পর পেইড গ্রুপে ওদের রুটিনটা আমি দিয়ে দিব অলরেডি। কি কি পড়াবো আমার পেইড গ্রুপে একটু পরে তোমাদেরকে দেখাবো, তোমরা থাইকো। যারা অ্যাড হও নাই, এই 1 সেপ্টেম্বরের আগে অফার থাকতে থাকতে কালকের মধ্যে অ্যাড হয়ে যাও, পরে কিন্তু ডিসকাউন্ট পাবা না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এইটা আমাদের ক্লিয়ার। তাহলে এটা একটু মুখস্থ করে ফেলো, এখান থেকে আসতে পারে। কি প্রশ্ন এসেছে বিগত সালে, আমি একটা প্রশ্ন সলভ করাবো, দেখো। এইবার বাংলাদেশের বলছে, বাংলাদেশের মাঝখান দিয়ে একটা রেখা গেছে, একটা না অ্যাকচুয়ালি 2টা গেছে। রেখাটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখার ইংরেজি নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এই কর্কট ক্রান্তি রেখার ইংরেজি নাম কি? ট্রপিক অফ ক্যান্সার। এই যে মানুষের ক্যান্সার রোগ হয় না, ক্যান্সার রোগের বাংলায় কিন্তু কর্কট রোগ। তো এই ট্রপিক অফ ক্যান্সার মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এটা কিভাবে বুঝবা? মুখস্থ করে? না, এটা মুখস্থ করে লাগবেই না। খেয়াল করো কর্কট ক্রান্তি রেখা কিভাবে গিয়েছে, আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, বাংলাদেশের উপর দিয়ে যে আন্তর্জাতিক 2টা রেখা গিয়েছে, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এই কুমিল্লা থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত গিয়েছে এইভাবে, এই উত্তর থেকে, এই পূর্ব থেকে পশ্চিমে। আরেকটা রেখা গিয়েছে শেরপুর থেকে বরগুনা পর্যন্ত, মাঝখানে অনেকগুলো জেলা সংযুক্ত করেছে। এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। অ্যাকচুয়ালি এটা হবে, সবাই লিখে ফেলো, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গিয়েছে বাংলাদেশের উপর দিয়ে। পরীক্ষা আসতে পারে, কর্কট ক্রান্তি রেখা কোন জেলা হতে কোন জেলায় সংযুক্ত হয়েছে? কুমিল্লা থেকে চুয়াডাঙ্গা, আর এটা হচ্ছে শেরপুর থেকে বরগুনা। এখন এইটা তো আমি বললাম, তোমাকে ম্যাপে দেখালাম। অ্যাকচুয়ালি ওই কর্কট ক্রান্তি রেখাটা আসলে কি, ট্রপিক অফ ক্যান্সারটা কি, এটা যদি না জানো, বেসিকটা বুঝবা না। আমি তোমাকে বুঝাই দিই, দেখো, ভেরি ইজি। ওকে, ভেরি ইজি, ভেরি ইজি। দেখো, এই ম্যাপটা দেখলে বুঝবা, ইজি, ভেরি ইজি। তোমরা জানো এটা হচ্ছে ইকুয়েটর লাইন, যার মান হচ্ছে 0 ডিগ্রি, যেটা পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে ভাগ করে ফেলেছে 2টা গোলার্ধে, এবং এটাকে বিষুবরেখাও বলা হয়। এটার ইংলিশ নাম হচ্ছে ইকুয়েটর। এই 0 ডিগ্রি ইকুয়েটর লাইন থেকে শুরু করে 23 ডিগ্রি 5 মিনিট উত্তর একটা রেখা গিয়েছে, এই 23.5 ডিগ্রি। এই 23.5 ডিগ্রি যে উত্তরে যে রেখাটা গিয়েছে, এইটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। গুরুত্বপূর্ণ একটা রেখা। এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, যার বাংলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো এই 0 ডিগ্রি থেকে উপরে 23.5 ডিগ্রি গেলে এটা কর্কট ক্রান্তি। ভাইস ভার্সা, ঠিক অপোজিটে দক্ষিণ থেকে যদি 23.5 ডিগ্রি নিচে যায়, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন, যার বাংলা হচ্ছে মকর ক্রান্তি। এটা কর্কট ক্রান্তি, এটা মকর ক্রান্তি। এটার নাম ট্রপিক অফ ক্যান্সার, এটার নাম ট্রপিক অফ ক্যাপ্রিকন। যদি পরীক্ষা আসে বিষুব রেখার উপরে উত্তর দিকে 23.5 ডিগ্রি যে অক্ষরেখাটা গিয়েছে, সেটার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার। এবং
যার বাংলা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তুমি এটাই দেখো, এই যে এইটাই হচ্ছে বাংলাদেশ, এটা অ্যাকচুয়ালি এখানে হতো, এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ এইটাই কিন্তু এই যে এতটুকু হবে না বাংলাদেশ, রাশিয়া পর্যন্ত আমি দখল করে রেখেছি, রাশিয়া কালকে থেকে আক্রমণ করবে। আমি যে দাগ দিছিলাম রাশিয়া পর্যন্ত চলে যাইতেছিল, পরে রাশিয়া বলবে বাংলাদেশ রাশিয়া দখল করতেছে, আমাকে পরে আক্রমণ করতে, যাই হোক। তবে এটার অ্যাকচুয়ালি এই দেখো এই যে কর্কটক্রান্তি রেখাটা বললাম, এটা এই দিক দিয়ে হতো এবং বাংলাদেশটা হচ্ছে এইখানে, এইটার বাংলাদেশের উপর দিয়ে কিন্তু এই তোমার কুমিল্লা থেকে শুরু করে ওই দিকে দেখতে পাচ্ছ যে চুয়াডাঙ্গা, এই কর্কটক্রান্তি রেখাটা গিয়েছে, যেটা মান হচ্ছে 23.5 ডিগ্রি। এইটার অপোজিটে 23.5 ডিগ্রি দক্ষিণে হলে এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। আর এইখানে একটা রেখা আছে 66.5 ডিগ্রি, এটাকে বলে অ্যান্টার্কটিক সার্কেল। এই ঠিক উপরে এই মানের রেখাটা হচ্ছে আর্কটিক সার্কেল, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকন হচ্ছে মকরক্রান্তি রেখা। তাহলে এইগুলো হচ্ছে ম্যাপ দেখে বুঝলে আর মুখস্থ করতে হবে। তাহলে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা গিয়েছে, একটা তো আমরা দেখলাম বাংলাদেশের উপর দিয়ে কি গিয়েছে দেখতে পাচ্ছ, এই যে এটা ট্রপিক অফ ক্যান্সার। আরেকটা গিয়েছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাগুলো তো এইগুলা, এই যে বাংলা দেখতে পাচ্ছ, এই যে রেখাটা গিয়েছে এটা কিন্তু বলবে এই যে এইখানে, এইটাই কিন্তু 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই যে রেখাটা গিয়েছে না, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। হ্যাঁ 90 ডিগ্রি হবে এটা, ওকে ঠিক আছে। এই দুইটা রেখা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। তো তোমার এগুলো নিয়ে আরেকটু বিস্তারিত থাকবে, কোন কোন জেলা দিয়ে গিয়েছে, জেলার উপরে পড়েছে, পেট বেঁচে কিন্তু এগুলো নিয়ে আরো ডিটেইলে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো কোন রেখা দুটো গেছে? যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করে দাও, ভালো লেগে থাকলে সর্বোচ্চ শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও তো একটু ভালো লেগে থাকলে ক্লাসগুলা, কারণ তোমাদের আজকে ক্লাসটা একটু বড় হতে পারে বাট অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই দুইটা ডান, আমরা কিন্তু এই দুইটা পারবো ইনশাআল্লাহ। দেখো এগুলো আমরা দেখলাম, এইবার একটু সহজ আমরা পড়া পড়বো। এই দেখো সহজ পড়া, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একদিন হঠাৎ বলে উঠেছিলেন, সহজ করে ভাবতে আমায় কহ যে, সহজ কথা যায় না ভাবা সহজে। যেই পড়াটাকে তুমি সহজ মনে করবা, সহজভাবে নিবা, দেখবা পরীক্ষার হলে এতই সহজ আসবে তোমাকে ওটা জটিল মনে হবে। তাই সহজ জিনিসকে সহজভাবে না নিয়ে একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে, আমরা তাই করবো আজকে। আমার নাম হচ্ছে নাবিল, আমার মাঝে মধ্যে ডাকে নাবিলা। কারোর নাম যদি হয় বন্যা, তারে ডাকে বন্যু। কারোর নাম যদি হয় পারে অথই, তারে ডাকতে পারে অন্য নামে তৈতই ডাকতে পারে। তা আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলরা একটা বন্ধুদেরকে নাম টাম দিয়ে, রহিম থাকলে রহিমা, কদু থাকলে কদ্দা ডাকে। তো বাংলাদেশের নাম আমরা যদিও বাংলাদেশ জানি, কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নট বাংলাদেশ। আমাদের একটা নাম থাকে ডাকনাম, আরেকটা থাকে যে অফিসিয়াল নাম। তো মাথায় রাখতে হবে বাংলাদেশের অফিসিয়াল নাম বা সাংবিধানিক নাম কি, তখন কিন্তু তোমাদের 4টা অপশন দিবে, বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্রী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, এমন অপশন দিতে পারে। মাথায় রাখবা বাংলাদেশের সাংবিধানিক নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পরীক্ষা এটা নাও আসতে পারে, কিন্তু যেটা আসতে পারে এবং এসেছে সেটা হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের ইংরেজি নাম দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। খেয়াল করবা এখানে অ্যাপোস্ট্রফি এস আছে। এইটাই পরীক্ষা হলে যদি আসে বাংলাদেশের ইংরেজি সাংবিধানিক নাম কি, অপশন এটাও থাকবে। আরো 3টা অপশন কি দিবে জানো? দিবে দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, যেখানে অ্যাপোস্ট্রফি বাদ দিবে। আবার দিতে পারে দ্য পিপল রিপাবলিকস অফ বাংলাদেশ, এসটা এখানে এনে দিতে পারে, যেটাও ভুল। আবার দিতে পারে দ্য পিপলস রিপাবলিকান অফ বাংলাদেশ, ওইটাও ভুল। তাই খেয়াল রাখবা যে অ্যাপোস্ট্রফি যে এসটা রয়েছে সেটা কিন্তু এই পিপলসের সাথে রয়েছে। এটার কারণে গত বছর দেখেছি আমার অনেক শিক্ষার্থী ভুল করে, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ক্লিয়ার? এইবার বাংলাদেশের রাজধানী নাম কি? আমরা সবাই জানি ঢাকা। তো আমাদের রাজধানী যে ঢাকা হবে, আমার বাসা চাঁদপুর, আমি বলতে পারি চাঁদপুরকেও রাজধানী করে দেন, চাঁদপুর রাজধানী চাই। নোয়াখালীরা বলতে পারি নোয়াখালী রাজধানী চাই। বরিশালে তোমরা বলতে পারো বরিশালের আমরা রাজধানী চাই। রংপুরে তোমরা বলতে পারো আমরা রংপুর রাজধানী চাই। তো আমরা বললেই তো হয় না, আমাদের যে বাংলাদেশের সংবিধান রয়েছে, লিখিত সংবিধান, সেখানে অনুচ্ছেদ রয়েছে 153টা। সে 153 অনুচ্ছেদ তোমাদের জানি মুখস্থ হয় না, আমার পেইড ব্যাচে কিন্তু সেগুলো এর আগে রেকর্ডেড ক্লাস হয়েছে। বাট এই যে 1 তারিখ থেকে পেইড ক্লাস শুরু হবে, এর আগে যা ক্লাস হয়েছে সেগুলো বাদ, নতুন করে নতুনভাবে পুরো সিলেবাস কভার করা হবে। এখন কোন কোন টপিকগুলো পড়লে বিশ্ববিদ্যালয়ে কমন পড়বে একটু পরে দেখাবো, সবাই থাইকো। বাংলাদেশ জিকের, আন্তর্জাতিক জিকের যে টপিকগুলো পড়লে, যেই লেকচারে ভাগ করলে তোমরা কমন পাবা, সেগুলো তোমাদের দেখাবো একটু পরে। তো দেখতে পাচ্ছ আমাদের রাজধানী যে ঢাকা, এটা আমরা আমাদের সংবিধানে আছে বলে আমরা সবাই মানতে বাধ্য। বাংলাদেশের সংবিধানের 153টা ধারার মধ্যে, অনুচ্ছেদের মধ্যে 5 নাম্বার যে অনুচ্ছেদ, সেই 5 নাম্বার অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে বাংলাদেশের রাজধানী হচ্ছে কি ঢাকা। এখন তুমি এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখার একটা টেকনিক রয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো 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 দেখো,
বাংলাদেশের রাজধানী যে ঢাকা, তুমি কিভাবে মনে রাখবা? মনে রাখার টেকনিকটা হচ্ছে, আমাদের সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর এই ঢাকা এই পর্যন্ত রাজধানী হয়েছেও 5 বার। তোমরা জানো যে 1971 সালের পরে বাংলাদেশের রাজধানী ঢাকা হয়েছে একবারই না, নেভার। এই ঢাকা এই পর্যন্ত রাজধানী হয়েছে 5 বার। কত সালে? 1610 সাল, 1660 সাল, 1905 সাল, 1905 সাল, 1947 সাল, 1972 সাল। মাথা একটু গুলা যাচ্ছে তাই না? একটু পরে দেখো সহজ করে দিচ্ছি। এই 5 বার ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে। ওই যে আমরা দেখি না, তোমাদের অনেকেই আসো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসো এখানে, হয়তো ক্লাস করতেছো একসাথে, খুবই ভালো ব্যাপার, যদিও ভালো না। কি হয়, একবার ব্রেকআপ হয়, আরেকবার প্যাচ আপ হয়, একবার ব্রেকআপ হয়, আরেকবার প্যাচ আপ হয়। তোমাদের মাঝখানে যেমন এরকম মিষ্টি মধুর তিক্ত সম্পর্ক, এই ঢাকা যে বাংলাদেশের রাজধানী হয়েছে বারবার, এটাও ঠিক ব্রেকআপ হয় আবার হয়, ব্রেকআপ হয় আবার হয়। তাহলে ব্রেকআপ হয়েছে কয়বার, রাজধানী হয়েছে কয়বার, আমরা আজকে এইটাই নির্ণয় করব। তাহলে আমাদের সংবিধানে 5 নম্বর অনুচ্ছেদে যে ঢাকা রাজধানী আছে, আমরা মনে রাখতে পারবো যে 5 বার ঢাকা রাজধানী হয়েছে এটা দিয়ে। 1610 সালে ওই ব্যক্তির নাম হচ্ছে ইসলাম খান। নাম কি? ইসলাম খান। তিনি সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেন, কিন্তু তার নাম দিয়েছেন জাহাঙ্গীরনগর। তার নাম দিয়েছিল কি? জাহাঙ্গীরনগর। কেন? ওই যে সম্রাট জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর, এই মুঘল সম্রাট জাহাঙ্গীরের একজন সুবাদার ছিল। কে ছিল? এই ইসলাম খান। এই সুবাদার কি, জাহাঙ্গীর কে, এগুলা প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে এই যে মুঘল সাম্রাজ্য যখন আসবে পেইড গ্রুপে, তখন সেখানে পড়াবো। এটা কিন্তু ফ্রি ক্লাসে পাবা না। তো মনে রাখো, এতটুকু মনে রাখো, ওই মুঘল সম্রাট জাহাঙ্গীরের যে একজন সুবাদার ছিল, ধরো সম্রাটের নেতৃত্বে একজন লোক ছিল, এই জাহাঙ্গীর সর্বপ্রথম 1610 সালে, মানে এই ইসলাম খান সর্বপ্রথম 1610 সালে এই ঢাকার রাজধানী করেন ঢাকাকে, যার নাম দেন জাহাঙ্গীরনগর। এরপর ঢাকার রাজধানী আর ঢাকা থাকে না, এটা আবার অন্য এক জায়গায় হয়ে যায়। অন্য একজন সুবাদার আসে, ব্রেকআপ করে এটাকে চেঞ্জ করে ফেলে। তো তারপর আবার 1660 সালে আরেকজন সুবাদার আসে, যার নাম হচ্ছে মীর জুমলা। নাম কি? মীর জুমলা। সে আবার প্যাচ আপ করে ওই সম্পর্ক ঠিকঠাক করে ঢাকাকে আবার রাজধানী করে দেয়, মীর জুমলা। কত? 1660 সালে। এরপর আবার ঢাকা রাজধানী চলে যায়। তো 1905 সালে আমরা জানি যে বঙ্গভঙ্গটি হয়, সেই বঙ্গভঙ্গের মধ্য দিয়ে 2টা প্রেসিডেন্সি, একটা বাংলা প্রেসিডেন্সি, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে বঙ্গপ্রদেশ, যার রাজধানী হয় ঢাকা, যার প্রধান হয় গভর্নর হয় বামফিল ফুলার। এগুলো মুখস্থ করতে হবে না এখন। তখন আবার 1905 সালে বঙ্গভঙ্গের সময় রাজধানী হয়। এরপর বঙ্গভঙ্গ রদ হয়ে যায়, রাজধানীও বাদ হয়ে যায়, বারবার আস্তে আস্তে যাচ্ছে। এরপর 1947 সালে যখন দেশভাগ হয়, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আর এটা হচ্ছে ভারত। আমরা যে পূর্ব পাকিস্তান ছিলাম, আমাদের রাজধানী হয় ঢাকা 47-এ। পরে আবার বাদ হয়ে যায়, কারণ ওই যে পাকিস্তান থেকে আমরা যে আলাদা হয়ে যাই, এরপর যাই বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের সংবিধান তো পাকিস্তানের সাথে জড়িত ছিল, সেটা বাদ হয়ে যায়। তো 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করার পরে 1972 সালে যখন আমাদের সংবিধানটা হয়, সেই 72 সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে এই বাংলাদেশের রাজধানী হবে ঢাকা। এরপর আর কখনো ব্রেকআপ হয় নাই, আমাদের সম্পর্ক ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। জানি না কতদিন ঠিকঠাক থাকবে। তাহলে কি বুঝতে পারছো, ঢাকা এই পর্যন্ত কয়বার রাজধানী হয়? 5 বার। সংবিধানে কয় নম্বর অনুচ্ছেদে আছে? 5 নম্বর। কোন কোন সালে? 1610, 1660, 1905, 1947, 1972। কে করছে? ইসলাম খান, মীর জুমলা। কার্জন? 47-এর ওই সরকার, 72-এর বাংলাদেশের সংবিধানে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার কিনা, নাকি ভেজাল আছে কোনো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? এগুলো আরো সুন্দর করে পড়াবো যখন এই টপিকগুলো আসবে, কিন্তু আমি চেষ্টা করেছি একটু ভেঙে ভেঙে পড়ানোর জন্য, যাতে তোমরা একটা স্লাইডে অনেক কিছু বুঝে যাও। এরপর আমাদের রাজধানী শুধুই যে ঢাকা তা না, আমাদের যে বাণিজ্যিক রাজধানী শব্দের আগে যদি ঢাকার রাজধানী আগে যদি বাণিজ্যিক শব্দ জুড়ে দেয়, তখন কিন্তু তোমরা আবার ঢাকা দিতে পারবে না। আমাদের বাণিজ্য বা বন্দর দিয়ে বাণিজ্যগুলো হয় কিন্তু এই চট্টগ্রামে। তো চট্টগ্রাম হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী। তুমি যদি এমনিতে অ্যাভারেজ পোলাপানকে জিজ্ঞেস করে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কি বলতো, 70-60% উত্তর দিতে পারবে না পোলাপান। ঠিক আছে, আমার সামনে যারা আছো, সামনে যারা বসে আছো, তোমরা উত্তর দিতে পারবে না গবেট। ঠিক আছে, তোমরা উত্তর দিতে পারবে না। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম, আর বাংলাদেশের পর্যটন রাজধানী কিন্তু কক্সবাজার। এই 3টা তোমরা একসাথে মুখস্থ করলে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপর আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, আমরা সবাই জানি। আমাদের স্বাধীনতা দিবস কিন্তু 26 মার্চ। সেদিন কি হয়েছে? ওই যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, যেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, বাট তারপরেও এগুলো যাই হোক, 26 মার্চ যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়, ওই 26 মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। কিন্তু মজার ব্যাপার বা দুঃখের ব্যাপার, আমরা জানি না আমাদের জাতীয় দিবস কোনটা। কেউ কি বলতে পারবা বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? দেখি দেখি কারা কারা বলতে পারবা বাংলাদেশের জাতীয় দিবস। বাংলাদেশের জাতীয় দিবস কোনটা?
বাংলাদেশের জাতীয় দিবস কবে? বাংলাদেশের জাতীয় দিবস কবে দেখি, বাংলাদেশের জাতীয় দিবস কবে? বাংলাদেশের জাতীয় দিবস কবে? এই তো খোরশেদ, তারপর হচ্ছে এক্সারশন, ফাতেমা নূর, কি নাম, আচ্ছা, তারপর হচ্ছে রিয়া ইসলাম, মৌ মেহেরাঞ্জন পেট বেশি স্টুডেন্ট, তোমার নামটা আমি সবসময় ভুল করি, আবরার জুবায়ের তাজ, অপূর্ব চন্দ্র রয় বা রায়, হীরামণি। 26 মার্চ এই আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ, বাংলাদেশের জাতীয় দিবসও কিন্তু 26 মার্চ। কিন্তু এখানে আরেকটা টুইস্ট রয়েছে, এই জাতীয় জাতীয় দিবস যদি বলি তাহলে তোমরা দিবা জাতীয় দিবস বললে 26 মার্চ, কিন্তু এদের মাঝখানে ধরো এ হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, এদের মাঝখানে যদি কেউ চলে আসে তাহলে কি সম্পর্ক ঠিক থাকে? থাকে না। তোমরা বলতে পারো ভাই এগুলো কি শেখাইতেছে? এর মাঝখানে যদি ঐতিহাসিক ব্যাটা চলে আসে, এই ঐতিহাসিক ব্যাটা যদি এসে জায়গা দখল করে থার্ড পার্টি, তখন বাংলাদেশের জাতীয় ঐতিহাসিক দিবস কিন্তু 7 মার্চ। মাথায় রাখবা, জাতীয় দিবস 26 মার্চ, কিন্তু যদি বলে জাতীয় ঐতিহাসিক দিবস তখন হবে 7 মার্চ। আর 7 মার্চের ঘটনা তোমরা জানো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ থেকেই এটাকে বলা হয় জাতীয় ঐতিহাসিক দিবস। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, অনেকেই করো সারাদিন ঘ্যান ঘ্যান করে, ভাইয়া বঙ্গবন্ধু থেকে কি এবার প্রশ্ন আসবে? এই প্রশ্নের উত্তর নিয়ে একটা গোটা ভিডিও হতে পারে, যেটা আমি করব। কোথায় করব? সেটা হচ্ছে আমার এই যে ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল, এইটাতে যারা এখনো সাবস্ক্রাইব করনি করে দিও, না হলে গুনাহ হতে পারে। এটার মধ্যে ওই ভিডিও পেয়ে যাবা, সকল ক্লাসে রেকর্ডেড ওইখানে পেয়ে যাবা। সবাই একটু এইটাতে সাবস্ক্রাইব করে দিও নাবিল হাসান অফিসিয়ালে, আমার ইউটিউব চ্যানেল। অনেকে জানতে চাও ভাইয়া কোথায় ক্লাসগুলো রেকর্ডেড পাবো আমি যাতে ডাউনলোড করে নিতে পারি, সেটা হচ্ছে এই সোর্স নাবিল হাসান অফিসিয়াল। ওকে, আচ্ছা, এইবার দেখো, জাতীয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় ঐতিহাসিক দিবস সবই আমরা শিখলাম। তোমরা কি আমাকে বলতে পারবা বাংলাদেশের সুন্দরবন দিবস কবে? যেটা বলতে না পারবা আজকের ক্লাসে ওইটারে আমি অবস্থা খারাপ। সুন্দরবন দিবস কবে? ওইটা আরেকটা ঐতিহাসিক দিন, যে ঐতিহাসিক দিনে ঐতিহাসিক কাণ্ড ঘটে। সো আমরা দেখতে চাই সেই সুন্দরবন দিবস কবে। তোমরা হয়তো সুন্দরবন দিবস যেটা না জানবা অবস্থা খারাপ করব, ঠিক আছে? ওকে, যারা ক্লাসটা এখনো শেয়ার করো নাই, তোমরা কিন্তু এই ক্লাসগুলো শেয়ার করে তোমার আইডিতে রাখো। আরেকবার যদি ক্লাসগুলো দেখে নাও অ্যাডমিশন টাইমে, এগুলো কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ। তোমার আইডিতে শেয়ার করে রাখো, নিজের সংরক্ষণে রাখো এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, আচ্ছা, বলো সুন্দরবন দিবস কবে? মনে পড়তেছে না, কারে মনে পড়তেছে না? এটা কে লিখলি? এই তো আবরার জুবায়ের তাজ লিখছে ভালোবাসা দিবস, ওইটাই সুন্দরবন দিবস। আমরা জানি যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কিন্তু বাংলাদেশকে দক্ষিণাঞ্চলটা এইভাবে মায়ের মতো আগলে আছে বিভিন্ন ঝড় থেকে। যেই জায়গাটা দেশের সুন্দরবনের যে 62% বাংলাদেশে, সে আমরা জানি না যে সুন্দরবন দিবসও কিন্তু 14ই ফেব্রুয়ারি। আমরা জানি বিশ্ব দুষ্টামি দিবস 14ই ফেব্রুয়ারি, এটা কিন্তু একদমই ঠিক না, কি তাই না? সো ক্লাস দেখছো বন্যা, এটা কি ঠিক? অথচ এটা কি ঠিক? একদমই কিন্তু ঠিক না। সো এইসব দিবস আমরা পালন করবো না, এখন থেকে বলে দিলাম, বড় ভাই হিসেবে বা যাই হোক স্যার হিসেবে, যেহেতু ক্লাস করতো স্যারই হবে এখন। সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সো আমরা এটা জানি না, আমরা আসলে কি বলবো, খুবই খারাপ লাগলো। এরপর দেখো, বাংলাদেশের আমরা নাগরিকত্ব বাংলাদেশি, বাঙালি থেকে কবে বাংলাদেশি হয়েছে, সংবিধানে কোন সংশোধনীতে, এগুলো কিন্তু আসে। এগুলো পড়াবো হচ্ছে কোথায়? পেট বেচায়। এবার আমাদের মুদ্রার নাম কি? আমি একবার নোয়াখালী ক্লাস নিতে গিয়েছিলাম, নোয়াখালীর মাইজ দিতে, বলছে বলো তো বাংলাদেশের মুদ্রার নাম কি? সবাই বলে টেয়া। কি বলছে? টেয়া। টেয়া, ওরা টাকারে কি বলে? টেয়া বলে। এখানে কারা কারা আছে আমি জানি না নোয়াখালীর। সো সেই টেয়াই হচ্ছে টাকা, বাংলাদেশের এই টাকা, যেটার ইংরেজি নাম কিন্তু বিডিটি। অনেকে আমরা জানি বিডিটি মানে কি? বিডিটি মানে বাংলাদেশ টাকা, অনেক সময় পূর্ণরূপ এসে থাকে। এরপর আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমাদের রণসঙ্গীত কিন্তু চল চল চল, কিন্তু এটার অফিসিয়াল নাম হচ্ছে নতুনের গান। এগুলো নিয়ে জাতীয় বিষয়াবলিতে আমি ভেঙে চুরে ক্লাস করাবো ইনশাল্লাহ। আমাদের গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার, এটা বেসিক কোশ্চেন চলে আসতে পারে। আমাদের আয়তনটা আগে দেখি। বাংলাদেশের আয়তন কেউ কেউ বলতেছে 1,67,570 বর্গ কিলোমিটার, যেটা আগে ছিল। কেউ কেউ বলতেছে 1,48,610 বর্গ কিলোমিটার। কেউ বা বলতেছে বাংলাদেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। কোনটা সঠিক? দেখো, বাংলাদেশের যে অফিসিয়াল যে গ্যাজেট, সেখানে কিন্তু এখনো রয়েছে 1,47,570 বর্গ কিলোমিটার। তাই অপশন যদি এইগুলো না থাকে, তোমরা দিবে 1,47,570, আর যদি থাকে, যদি না থাকে তাহলে দিবে এইটা, আর থাকলে দিবা 47,570। আমি তোমাদের বলে দেই, যদি অপশনে থাকে 1,47,570 বর্গ কিলোমিটার, এগুলো না থাকে তখন ওইটাই দিবা। আর যদি এইটা থাকে ওইটা না থাকে তাহলে এটা দিবা। এটা নিয়ে এখন একটু কনফিউশন রয়েছে, যাই হোক, ডাজন্ট ম্যাটার। এইবার
যেটা একটা ম্যাথ, আর্টসের পোলাপান গণিত বুঝে না, ম্যাথ বুঝতে একটু কঠিন লাগে এবং ম্যাথের নাম শুনলেই পরাণ যায় যায় অবস্থা। চলো আমরা একটু অঙ্ক করি। এই অঙ্ক থেকে প্রশ্ন বিগত সালে এসেছে, এইবারও আসতে পারে। আমরা মাঝে মধ্যে শুনি না বাংলাদেশের কোড নাম্বার কত, +6। এটা শোনো না এমন কেউ আসো +6 ঘন্টা। এই যে জিএমটি, যেটা গ্রিনউইচ মিন টাইম, বাংলাদেশে +6 ঘন্টা, আমরা +6 ঘন্টায় আসি। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, খালি মুখস্থ করি যে বাংলাদেশ +6 ঘন্টা, জিএমটি মানে গ্রিনউইচ মিন টাইম। না ভাই, এগুলা ম্যাপ দেখে বুঝতে হবে, কয়েকটা ম্যাথ সলভ করে তোমরা পারবা এগুলো। ওকে আচ্ছা, খেয়াল করো এই +6 ঘন্টা কিভাবে বুঝবা। এই তো 1 ডিগ্রি, এই যে দেখছো অনেকেই বুঝো। এটা কারা কারা অলরেডি পারো, আমার পেট বেচার এটা ক্লাস হয়ে গিয়েছে, বাট তারপরও দেখো কত কিছু তোমাদের বাকি আছে। আমি তোমাদের ম্যাপ দেখে বুঝাই যে +6 ঘন্টা আসলে কি। আমরা +6 ঘন্টা কোন দেশ থেকে আমরা 6 ঘন্টা আগায় আসি। দেখো এটা 0 ডিগ্রি দাগিমা বা প্রাইম মেরিডিয়ান আমরা জানি। এখান থেকেই পৃথিবীর সময় নির্ধারিত হয়। এটা হচ্ছে এখানে এই দেখতে পাচ্ছ, এটা উল্টা এখানে হবে, যদিও প্রাইম মেরিডিয়ানটা এখানে হবে, এটা উল্টা রাখছে ম্যাপটা, বাট তোমরা ধরো এটা হচ্ছে উত্তর দিকটা। তো এখানে আমরা ধরে নিলাম সাপোজ ধরে নিলাম যে এখানে হচ্ছে লন্ডন শহর। লন্ডনে একটা মানমন্দির রয়েছে যাকে বলা হয় গ্রিনিচ মানমন্দির। এই গ্রিনিচ মানমন্দির থেকেই পৃথিবীর সময় নির্ধারিত হয়। এই গ্রিনিচ মানমন্দির থেকে, এটা তো পূর্ব দিক, কোনো দেশ যদি পূর্ব দিকে আসে তাহলে সময় হচ্ছে বাড়ে, আর কোনো দেশ যদি, ভালো করে বুঝো প্রথম থেকে, কোনো দেশ যদি পশ্চিম দিকে যায় এই গ্রিনিচ মানমন্দির থেকে সময় হচ্ছে কমে। তা আমরা তো +6 ঘন্টা সময় বেড়েছে, +6, তাহলে আমরা এইখানে অবস্থান, এই যে বাংলাদেশের অবস্থান এইখানে আছে, এই যে এখানে ঝামেলা আছে যদিও ম্যাপটার মাঝখানে, আমরা এখানে আসি। তো বুঝতে পারতেছো? তো আমরা কিন্তু +6 ঘন্টা কিভাবে আসি বের করব। তোমাদেরকে আমি একটা বলি, পৃথিবীর সকল গোলাকার বস্তু কত ডিগ্রি বলতো, কত ডিগ্রি কোন অঙ্কন করে? পৃথিবীর সকল গোলাকার বস্তু হচ্ছে 360 ডিগ্রি অঙ্কন করে, লাইক দ্যাট। পৃথিবীর সকল গোলাকার বস্তুর কৌণিক কত, 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে পৃথিবী কত ডিগ্রি? 360 ডিগ্রি। একটু খেয়াল করো, পৃথিবী হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি যে গোলাকার পৃথিবীটা আছে, এটা একে তো সূর্যের চারদিকে ঘুরে, আবার সূর্যের চারদিকে যখন ঘুরে সে নিজেও ঘুরতে ঘুরতে ঘুরে, এমন স্থির থেকে ঘুরে না, সে নিজেও ঘুরে, আবার কি হয়, আবার সূর্যের চারদিকেও ঘুরে, সে নিজেও ঘুরতে থাকে আবার সূর্যের চারদিকে ঘুরতে থাকে। তো এই যে নিজেও ঘুরে, এই কারণে দিন রাত হয়, এটাকে বলে আহ্নিক গতি। নিজে ঘুরে বলেই তো একদিকে এই যে সূর্যোদয়, এইদিকে সূর্যের সামনের দিকে যে অংশটা থাকে সেখানে দিন থাকে, ঘুরে আবার এটা রাত হয়ে আসে, অপরদিকে চলে গেলে সূর্য থাকে না। তো এই নিজে যে ঘুরে, এটা আহ্নিক গতির কারণে দিন রাত হয়। আর এই যে সূর্যের চারদিকেও ঘুরে, সেই ঘুরতে কিন্তু 366 দিন 47 ঘন্টা, 366 দিন 48 মিনিট 47 ঘন্টা 47 সেকেন্ড লাগে। তো এই যে সূর্যের চারদিকে ঘুরে 365 দিনে আমরা ধরি, এটাতে বছর হয়, ঋতুচক্রে আবর্তন হয়, আর নিজে যে ঘুরে এটাতে দিন রাত্রি হয়। তো খেয়াল করো আমি যেটা নিয়ে বলতেছিলাম, তো গোলাকার বস্তু সবগুলো হচ্ছে 360 ডিগ্রি। তো এই যে পৃথিবীর, এই যে সূর্যের চারদিকে একবার 24 ঘন্টা একবার ঘুরপাক খায়, এই 24 ঘন্টা যে একবার ঘুরপাক খায়, কয় ঘন্টা একবার ঘুরতে লাগে? 24 ঘন্টা। 24 ঘন্টা সে একবার ঘুরে, কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় ঘুরে সে একবার। এখন 360 ডিগ্রি ঘুরতে লাগে তার 24 ঘন্টা। 24 ঘন্টাকে যদি আমরা মিনিটে ভাগ করি সেটা হবে 1440 মিনিট। তাহলে পৃথিবীটা 1440 মিনিটে একবার ঘুরে, 1440 মিনিটে তার নিজ অক্ষে একবার ঘুরে আবার চলে আসে, একই অক্ষে চলে আসে। তাহলে 1440 মিনিটে সে 360 ডিগ্রি ঘুরে। ক্লিয়ার? তাহলে 1 ডিগ্রি ঘুরতে তার কত মিনিট লাগবে? 1 ডিগ্রি ঘুরতে তার কত মিনিট লাগবে? এই 360 ডিগ্রি ভাগ 1440, এটা হয় 4 দিয়ে ভাগ করো, দেখবা 1440 পাবা। তার মানে এই 1 ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় নেয় যে 4 মিনিট, এটা আমরা এতদিন মুখস্থ করে আসছি যে 1 ডিগ্রির জন্য 4 মিনিট, 1 ডিগ্রির জন্য 4 মিনিট না। পৃথিবী হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মাঝখানে একবার পৃথিবী তার নিজ অক্ষে ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। 24 ঘন্টাকে মিনিটে ভাগ করলে হয় 1440 মিনিট। 1440কে যদি আমরা ঠিক আছে, 24 × 60 দিয়ে হয় কত? 1440 মিনিট। আর এই 1440কে যদি আমরা 360 দিয়ে ভাগ করি তখন হয় 4 মিনিট। তাহলে 1 ডিগ্রি ঘুরতে সময় নেয় 4 মিনিট। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? না বুঝলে আমাকে বলো, আমি আবারও বুঝাচ্ছি। জানি এগুলা আমারও প্রথম যখন আমি এগুলো বুঝতাম, আমার কিন্তু তখনও একটু কনফিউশন হতো, আমি বুঝতাম না। বিকজ আমি হচ্ছে চাষা ভুষার সন্তান, আর্টস থেকে পড়াশোনা করছি। আর্টস থেকে যারাই আমরা পড়ি আমরা হচ্ছে রাখাল। আমরা কি? আমরা চাষা ভুষা, আমরা হচ্ছে রাখাল। যারা সায়েন্স থেকে পড়বে তারা হচ্ছে রয়্যাল।
ক্লিয়ার? যদি তোমরা ক্লিয়ার বলো তাহলে কিন্তু আমি দ্রুত আগায় যেতে পারবো, আমাদের অনেক টপিক বাকি আছে, আজকে ক্লাসটা একটু বড় হবে, একটু সময় লাগবে, বাট তোমরা অনেক কিছু এখান থেকে নিয়ে যেতে পারবা। এই মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত থাকো। অ্যাডমিশনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে 5 থেকে 6 নাম্বার কমন পাবা একটা ক্লাস থেকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে 1 ডিগ্রির জন্য ঘুরতে তার সময় লাগে 4 মিনিট। তাহলে কি এই 0 ডিগ্রি, ধরো এই যে 0 ডিগ্রি, এখান থেকে কোনো দেশ যদি 1 ডিগ্রি পূর্ব থাকে তাহলে তার সময় বেঁচে যাবে 4 মিনিট বেশি, কারণ এখানে সময় বেশি। ধরো এখানে বাজতেছে সকাল 6টা, লন্ডনে আজকে বাজছে সকাল 6টা। একটা দেশ 0 ডিগ্রির পরে এই 1 ডিগ্রিতে আছে, সেখানে কয়টা বাজবে? ওই যে 4 মিনিট, তো 6টা 4 বাজবে। কথা কি ক্লিয়ার? এইবার বাংলাদেশ কিভাবে +6 ঘন্টা সেটা আমরা বের করব। এখানে আসলে সময় বাড়ে, 1 ডিগ্রির জন্য 4 মিনিট, এই বেসিক আমাদের ক্লিয়ার। তাহলে বাংলাদেশ জানি কোথায় আছে, আমরা একটু আগে পড়ছিলাম 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে, মনে আছে? এইটাই হচ্ছে এই যে বাংলাদেশ না, এই যে 60 70 80 90, এখানে এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ, এই বাংলাদেশ আছে এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়। কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় আছে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় আছে। তাহলে 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, 90 ডিগ্রির জন্য কত মিনিট? আচ্ছা 90 × 4, 4 নং 36, আমরা 36 দিলাম, পরে শূন্যটা এখানে নিয়ে আসলাম, 360 মিনিট লাগে। তাহলে 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট বাড়ে, তাহলে এই 90 ডিগ্রির জন্য 90 × 4 দিলে 360 মিনিট। তাহলে এইখানে যা বাজবে, এইখানে 360 মিনিট বেশি বাজবে। এই 360 মিনিটে তুমি ঘন্টায় ভাগ করো, দেখো 6 ঘন্টা হয়। কয় ঘন্টা হয়? 6 ঘন্টা হয় কিনা দেখো তো, 6 ঘন্টা হয় কিনা। 360কে ঘন্টায় কনভার্ট করো, 6 6 36, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিট × 6 36, 360 মিনিট হয়ে যায়। তাহলে এবার বুঝছো, এখান থেকে এখানে যদি মানে ধরো সকাল 6টা বাজে, তাহলে এখানে 90 ডিগ্রি পূর্বে থাকার কারণে এখানে 6 ঘন্টা বেড়ে যাবে। তাহলে বাংলাদেশ যে +6 ঘন্টা, কোন জায়গা থেকে 6 ঘন্টা? এই 0 ডিগ্রি থেকে আমরা 6 ঘন্টা আগায় আসি, আমাদের ওইখানে যা বাজবে আমাদের 6 ঘন্টা বেশি বাজবে একই সময়ে, ওইটাকে বলা হয় +6। কথাকে ক্লিয়ার নাকি ভেজাল আছে আমাকে বলো তো? আমি জানি আমি যেভাবে বুঝালাম সবাই বুঝবা ইনশাল্লাহ। তাহলে তোমাদেরকে একটা আমি অঙ্ক দেই তো, দেখি কেউ বলতে পারো কিনা। আমাকে বলো তো, আমাকে বলো, আমাকে বলো, আমাকে তোমরা বলো তো, দেখি কেউ বলতে পারো কিনা। আচ্ছা দেখি এই অঙ্কটা কে সবার আগে করতে পারো, এই অঙ্কটা কে সবার আগে করতে পারো, যদি এটা বুঝো তাহলে তোমরা বুঝে যাবা। আচ্ছা ধরো, কথা শুনো, এই 0 ডিগ্রিতে এখন বাজে রাত 9টা। কয়টা? 0 ডিগ্রিতে এখন বাজে রাত 9টা। 0 ডিগ্রিতে এখন বাজে রাত 9টা। এই 0 ডিগ্রি থেকে পূর্বে কত ডিগ্রি পূর্বে? আমি তোমাদের অঙ্কটা দেই, ধরো 110 ডিগ্রি পূর্বে। এখানে 110 ডিগ্রি পূর্বে একটা দেশ রয়েছে, ওই দেশে এখন কয়টা বাজে? 0 ডিগ্রিতে বাজে রাত 9টা, একটা দেশ এখন 110 ডিগ্রি পূর্বে রয়েছে, এখানে রাত 9টা বাজলে একই সময়ে এইখানে কয়টা বাজবে? এইটা তোমরা একটু আমাকে বের করে দাও তো, দেখি কে পারো। সবার আগে কে কমেন্ট করো দেখি। ডোন্ট ওয়ারি, নো প্রবলেম। ওকে, আমাকে দেখি বলো তো কয়টা বাজবে এখন দেখি। 0 ডিগ্রিতে বাজে রাত 9টা। যদি এইখানে পারো তাহলে পরীক্ষা আসলে তুমি পারবা ইনশাল্লাহ। বলো 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 বলো। 110 ডিগ্রিতে ওকে, বলো কয়টা বাজবে? রাত 9টা। রাত 9টা, তাহলে 110 ডিগ্রিতে কত বাজবে দেখি। এইবার এই ভূগোলের অঙ্ক কে পাস করো, ভূগোলের অঙ্ক কে পাস করো দেখি তো। তখন এখানে কটা বাজবে? কি রে পোলাপান যে লিখতেছে না। এই ছোট্টখাটো দুই একটা ম্যাথ যদি পারো, এগুলো প্রশ্ন আসলে দেখবা যে অনেকে এগুলো ভয়ে স্কিপ করবে, তুমি পারার কারণে উত্তর করতে পারবা বুঝে বুঝে ইনশাল্লাহ।
8টা 33 দিচ্ছ, 8টা 33, কেউ 8টা 20, কেউ 4টা 33। ওরে ভাই খেয়াল করো, এখানে যদি রাত 9টা বাজে 110 ডিগ্রি, 110 ইন্টু 4 কত হয়? 440 মিনিট। 440 মিনিটকে যদি আমরা ঘন্টায় ভাগ করি 7 ঘন্টা 20 মিনিট। তাহলে এখানে যদি রাত 9টা বাজে, রাত 10টা, রাত 11টা, রাত 12টা, তারপর হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে ভোর 4টার পরে আরো যদি আমরা ওই যে এক্সট্রা 20 মিনিট যোগ করে দিই 4টা 20, ভোর 4টা 20 কে লেখছো? 4টা 20 যারা লাগছে উত্তর সঠিক, আর যারা 4টা 20 লেখো নাই তোমাদের মাথায় আলু 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 আলুরা। আরেকটা অঙ্ক বুঝো, এগুলো কিন্তু আসতে পারে ভাই, পরীক্ষা এইভাবে আসে। 0 ডিগ্রিতে এখন বাজে শনিবার সকাল 6টা, একটি দেশ 130 ডিগ্রিতে অবস্থান করছে, 135 ডিগ্রিতে অবস্থান করছে, সেখানে এখন কয়টা বাজে? এভাবে চলে আসতে পারে। তখন এই ক্লাস যারা না করবে বা এগুলো সম্পর্কে যারা না জানবে, বইয়ে এগুলো এইভাবে বলা নাই, বইয়ে কিন্তু এগুলো এইভাবে দেওয়া নাই, বাট পরীক্ষায় আসে। মেডিকেল ডেন্টালে কিন্তু বিগত সালে এসেছে। বলো 4টা 20 বাজে, তখন সেখানে ভোর 4টা 20 বাজে। যদি বলতাম যে শনিবার রাত 9টা বাজে, তাহলে এখানে হতো রবিবার সকাল 4টা 20 বাজে। এভাবে বার দিয়েও আসতে পারে। আরেকটা অঙ্ক দিই, বলো 0 ডিগ্রিতে এখন ভোর 6টা বাজে। কয়টা? ভোর 6টা বাজে বা সকাল 6টা বাজে। একটা দেশ আছে কত দিমু? একটা দেশ আছে তোমার 45 ডিগ্রি পূর্বে, একটা দেশ আছে 45 ডিগ্রি পূর্বে, একটা দেশ আছে 45 ডিগ্রি পূর্বে, একটা দেশ আছে 45 ডিগ্রি পূর্বে। সেখানে কয়টা বাজে? 45 ডিগ্রি পূর্বে আছে, এখন কয়টা বাজে? দেখি হারি আপ, কে বেশি পারো। 0 ডিগ্রিতে 6টা বাজে সকাল সকাল সকাল, আর একটা দেশ 45 ডিগ্রি পূর্বে আছে, এখানে কয়টা বাজে? তাহলে 45 ইন্টু 4 দিয়ে গুণ করো, এটাকে ঘন্টায় কনভার্ট করে যেটুকু মিনিট থাকে মিনিটে ভাগ করো, ব্যাস হয়ে যাচ্ছে। দেখি 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 কারা 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 এটা কি হবে দেখি। এইগুলো না পারলে, এগুলো স্কিপ করলে, আমি চাইলে এই কঠিন বিষয়গুলো স্কিপ করতে পারতাম, তোরা বলতে পারতাম নাবিল ভাই কত সুন্দর পড়ায়, কঠিন কিছু নাই। এগুলো পারলেই তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, কমন পাবা। বলো 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি কত বাজবে? ওকে, কি সুন্দর উত্তর করে ফেলেছে। কে কে জানে উত্তর করেছে দেখি তো। এই তো সকাল 9টা, 45 ইন্টু 4 কত হয়? 180 মিনিট। 180 মিনিটে হয় 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা শুধু 3 ঘন্টা বাড়বে। 6টা বাজলে 7, 8, 9, 3 ঘন্টা বাড়লে 9টা বাজে। এই যে সকাল 9টা, সকাল 9টা। সুন্দর। কাশফিয়া, সিয়াম, তানভীর, জান্নাত, ফাতেমা, সোহানা সবাই সুন্দর উত্তর করেছো, ব্যাস লাউড এন্ড ক্লিয়ার নাকি? ওকে, এইবার চলে আসি আমরা অন্য একটা দিকে। আমি কি বলেছি? এখানে আসলে সময় বাড়বে আর এই দিকে গেলে সময় কমবে। তো আমি যদি একইভাবে বলতাম, এই দিকে 0 ডিগ্রিতে এখন সকাল 6টা বাজে আর একটা দেশ 45 ডিগ্রি পশ্চিমে আছে, তখন কিন্তু সময় মাইনাস হইতো। এখানে যদি সকাল 6টা বাজে আমরা 3 ঘন্টা পিছাইতাম, 3 ঘন্টা পিছাইলে কত হয়? 5টা 4টা 3টা 3টা বাজতো, ভোর 3টা। 45 ডিগ্রি পশ্চিমে হলে ভোর 3টা, কারণ এখানে 6টা বাজলে 3 ঘন্টা মাইনাস হবে, ভোর 3টা হয়ে যেত। এইদিকে মাইনাস হয়, এদিকে প্লাস হয়। এইগুলা নিয়ে আরো বিস্তারিত পড়াবো। তবে এইখানে সব থেকে কমপ্লেক্স বিষয়টা আমার পেইড ব্যাচে পড়াবো। কমপ্লেক্স কেন বলছি? আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা বুঝতে আমার মনে হয় একটা ক্লাস লাগবে, কিন্তু আমি তোমাদের একটা টেকনিকে 10 মিনিটে বুঝাবো। কয় মিনিটে? 10 মিনিটে। আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি, এটা 10 মিনিটে পড়াবো তোমাদের ইনশাল্লাহ। সেটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাসে ইনশাল্লাহ। তো যারা পেইড ব্যাচে যুক্ত হও নাই, 1 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। যুক্ত হলে ভাই কালকের মধ্যে হয়ে যায়। অলরেডি 1,500 স্টুডেন্ট ক্রস করে ফেলছে। কত হাজার? 1,500 স্টুডেন্ট ক্রস করে ফেলছে। সো তোমরা কেন মিস করবা? এখন ডিসকাউন্ট চলছে, আর 1 তারিখের পরে ভর্তি হলে হতে পারবা, ডিসকাউন্ট থাকবে না, আর হচ্ছে ক্লাস মিস করবা। তাহলে এই তারিখ এগুলো নির্ণয় করতে তোমরা পারবা ইনশাল্লাহ, এখন কোনো ভয় নাই। আচ্ছা, এইবার আমি তো তোমাদের পড়াইলাম, চলো টেস্ট নিয়ে ফেলি। এই চ্যাপ্টারের টেস্ট নিব। যারা সবার আগে উত্তর করতে পারবা, ভাববো তোমরা বিশ্ববিদ্যালয়ে আসলে কমনও পাবা। দেখি উত্তর করো, তো এটা উত্তর কি হবে? এখন এমসিকিউ সলভ করব, কারণ তোমরা যদি এখন পারো তাহলে পরীক্ষা হলে গিয়েও পারবা। এমসিকিউ সলভ করি। চলো মোরা এমসিকিউ সলভ করি। দেখি কে এটা উত্তর করতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বলো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
বলো বলো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি বলো, কোনটি হবে? বলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটা হবে? সবাই একটু উত্তর করো, আমি দেখতেছি এক এক করে, আমি কিন্তু সবাইকে দেখতেছি, ঠিক আছে? ভৌগোলিক অবস্থান কোনটি একটু জানিয়ে দাও। ওকে, সবাই বলতেছো নাবিল ভাইয়া ডি হবে, গ হবে, 88019241। ওকে 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 ভাই, কি সুন্দর। খাদিজাতুল কুবরা, মারিয়া, আবু বকর, ফাতেমানুর, সুমাইয়া আক্তার, তৃষা, মারুফ, সে উত্তর করতেছো। এর পরটা উত্তর করো, বাংলাদেশের মোট আয়তন কত? এটা তোমরা পারবা, 1,47,570 বর্গ কিলোমিটার। এটা নিয়ে বসে থাকা লাভ নাই, আমাদের সময় কম। এইবার বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম কি, দেখি কে বলতে পারো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমরা সবাই কিন্তু পড়ছি, দেখি এটাকে পারো? দেখি 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 দেখি, সবচেয়ে উত্তরের কিন্তু উপজেলার নাম জানতে চাইছে, জেলা না, জেলা না, জায়গা না, উপজেলা। সবচেয়ে উত্তরের উপজেলা, তিনের উত্তর কি হবে? তিনের উত্তর কি হবে? দেখো, বাংলাদেশ পরিচিতি যে টপিকটা আমি পড়ালাম, এই টপিকটার আমি এই যে 10% কভার করতে পারিনি, কারণ এই টপিকটা যখন আমি আমার পেইড ব্যাচে পড়াবো, প্রথম ক্লাস দিয়ে শুরু করবো ইনশাল্লাহ এই টপিকটাই, কিন্তু এখন মাত্র এখানে 10% কভার করেছি। অনেক সময় চলে গিয়েছে, কারণ আমাদের ফ্রি ক্লাসে এসে বলতে শেয়ার করো, মেনশন করো, তোমরা শেয়ার করো না। এই যে আমার আবারও যদি বলতে হয়, তোমরা সবাই যারা দেখছো, তোমরা আইডিতে শেয়ার করে দাও, বন্ধুকে একটু মেনশন করে দাও, কমেন্টে @ সবাই এটা লিখো, যে এটা @HIGHLIGHT, কারা লিখবা আমি দেখতে চাই, আর কারা শেয়ার করে ডান লিখে জানিয়েছো দেখতে চাই। আজকে সর্বোচ্চ শেয়ার হলে এই পিডিএফটা সুন্দর করে আমি, যারাই আমাকে নক দিবা আমার এই পেজে, আমি সবাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ, শেয়ার করে মেনশন করে। পিডিএফটা, ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবা। আর পেইড বেচে যুক্ত হলে তো সব পিডিএফ পেয়ে যাবে। তো এই ক্লাসে আমি 10%ও কমপ্লিট করতে পারি নাই, বাট পেইড বেচে এটার আরো অনেক টপিক আছে ইম্পর্টেন্ট, এই সব কিছু কভার করাবো। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, কেউ মিস করো না। পেইড বেচে যুক্ত হওয়ার জন্য কেউ মিস করো না। এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01737767421। তোমরা এই হোয়াটসঅ্যাপে সেভ করে আমাকে একটা নক দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা তোমরা উত্তর দিতেছো যে ভাইয়া এটা হবে তেতুলিয়া। আচ্ছা, টেকনাফ তো সবচেয়ে দক্ষিণের উপজেলা, বাংলাবান্ধা সবচেয়ে উত্তরের জায়গা, শিবগঞ্জ হচ্ছে সবচেয়ে পশ্চিমের উপজেলা, আর তাহলে বাকি হলো তেতুলিয়া। তেতুলিয়া হচ্ছে সবচেয়ে উত্তরের উপজেলার নাম। যখন তোমরা সঠিক উত্তর না পাবা, তখন আমি একটা টেকনিক অবলম্বন করতাম অ্যাডমিশনে। আমি যখন যারা কোর্সে ভর্তি হবে তাদের কিন্তু বিভিন্ন টেকনিক শিখাই দিই, যে কীভাবে উত্তর যখন মনে না পড়বে তখন কি করবা। তখন যেটা করবা, যেগুলো একদম উত্তর হবেই না ওগুলো বাদ দিবা। যেমন তুমি জানো টেকনাফ দক্ষিণস্থলে, এটা বাদ, এটা একটা অপশন নাই, তার মানে তোমাকে 3টা অপশন কমলো। বাংলাবান্ধা বাদ, 2টা অপশন, এই 2টার মাঝখানে একটা যদি আন্দাজই দাও তাহলে সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আগে বাদ দিয়ে ইলিমিনেট করে তখন তোমরা সঠিকটা বের করবা। আচ্ছা, এইবার বাংলাদেশ দেখো, বাংলাদেশ পরিচিতি পড়াতে আমাদের কত মিনিট লাগছে? 55 মিনিট। আজকে ক্লাসটা বড় হবে, যতক্ষণ ফোনে চার্জ থাকবে। তোমরা কি থাকতে রাজি আছো কিনা বলো? ক্লাস আজকে যদি যত মিনিট হয়, তোমরা কি থাকতে রাজি আছো? জানাই দাও, দেরি না করে পড়াই। বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টা। আমাকে বলতে হবে সর্বশেষ বিভাগ কোনটা এবং সর্বছোট বিভাগ কোনটা, এটা একটু জানো। বাংলাদেশের জেলা আছে 64টা। এই 64টা জেলা মধ্যে 32টা জেলা হচ্ছে সীমান্তবর্তী জেলা, আর 32টা জেলা হচ্ছে সীমান্তবর্তী নয়। অনেকে আমরা জানি সীমান্তবর্তী জেলা 32টা, কিন্তু এটা অনেক সময় আমরা বলি না সীমান্তবর্তী জেলা নয় কোনটা, আমাদের প্যাচ লেগে যায়। 9 ও 32টা, 32 দুগুণে 64। সীমান্তবর্তী জেলা কি? এই দেখতে পাচ্ছ বাংলাদেশের আশেপাশে, এদিকে মায়ানমার, এদিকে ভারত, 2টা দেশের সাথে আমরা বর্ডার শেয়ার করেছি, মিয়ানমার ও ভারত। তো সীমান্তবর্তী জেলা যেগুলো এই সীমানার সাথে লেগে আছে, এরকম জেলা হচ্ছে মোট 32টা। আর সীমান্তবর্তী নয় ভিতরেগুলো হচ্ছে যেগুলো সীমানার সাথে নাই, 32টা। এখন ভারতের সাথে আমাদের সীমানা আছে 30টা, মায়ানমারের সাথে সীমানা আছে 3টা, ঠিক আছে? বান্দরবান, এই যে বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, এগুলো হচ্ছে মায়ানমারের সাথে আছে। আর আর এখানে মিলিয়ে সবগুলো মিলিয়ে 30টা আছে হচ্ছে ভারতের সাথে। এখন এই ভারতের সাথে 30টা, মায়ানমারের সাথে 3টা, 2টা মিলে হয়তো 33টা হয়ে যায়। তোমার অঙ্কে 30 আর 3 যোগ করলে 33 হলেও সাধারণ জ্ঞানে কিন্তু 32 হয়ে যায়। কিভাবে? কারণ মোট সীমান্তবর্তী জেলা তো 32টা, তাহলে 30 আর 3 যাই হোক, মনে রাখতে হবে এই যে রাঙামাটি জেলা দেখছো, এই রাঙামাটি জেলার এই প্রান্তটা এমন একটা জায়গা যেখানে ভারতও আছে, মায়ানমারও আছে, বাংলাদেশ আছে, 3টা দেশ একসাথে, ভারত, বাংলাদেশ, মায়ানমার। তার মানে রাঙামাটি জেলা হচ্ছে একটা সীমান্তবহুল জেলা। পরীক্ষায় আসে কোন জেলাটি সীমান্তবহুল? রাঙামাটি জেলা সীমান্তবহুল জেলা, যেখানে ভারতের সাথে বর্ডার শেয়ার করেছে,
মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করেছে। আমাদের সাথে কোন দুইটা প্রদেশ বর্ডার শেয়ার করেছে? মায়ানমারের চীন প্রদেশ আর হচ্ছে রাখাইন প্রদেশ, এই দুইটা কিন্তু বাংলাদেশের মায়ানমারের সাথে আছে। তো এই যে রাঙামাটি, এখানে 30 গন্তে গেল রাঙামাটি আসে, 3 গন্তে গেল রাঙামাটি আসে, 2 বারে যদি রাঙামাটি আসে, দুইটা মিলে তো দুইটা জেলা হয় না, একটাই জেলা। তাই আমরা সর্বমোট একটা বাদ দিয়ে 30 আর 3 যোগ করলে 32ই হয়ে যায় সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। সো ঠিক আছে, 30 আর 3 32, সেটা তোমরা সবাই জানো আশা করি। এই একটি জেলা হচ্ছে কমন, সেটা হচ্ছে রাঙামাটি। এরপর দেখো রাঙামাটি জেলার ভারত, এটা আমি বললাম বাংলাদেশের সাথে ভারতীয় সীমান্তবর্তী যে রাজ্য, এটা আমরা মুখস্থ করবো এখন ইনশাল্লাহ। এরপরটা দেখো, তোমরা এগুলো মুখস্থ করো। আমি তোমাদের একটা, আজকে হয়তো আমি এটা কভার করতে পারবো না, যদি আগামীকাল সকাল এই আজকের পরে আগামীকাল সকাল আমি একটা লাইভ ক্লাস নেই 9টায়। কারা কারা যুক্ত হবা 9টায়? আগামীকাল সকাল 9টায় যদি এটার বাকিটা আমরা কভার করে দেই, কারণ আজকে অনেকগুলো টপিক আছে, কেমন হয় আগামীকাল সকাল 9টাও কিন্তু ক্লাস থাকবে। তাহলে তোমরা যদি সম্মতি দাও, তাহলে আমি আগামীকাল সকাল 9টায়, তোমরা যারা সকালে উঠতে পারবা করে ফেলবা, লাইভ করলে অনেক সুন্দর করে বুঝতে পারবা। সকাল 9টাও থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? কে কে থাকবা বলো, কে কে থাকবা ইনশাল্লাহ বলো। ওকে, খেয়াল করে দেখো, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টা। এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ, এর পাশাপাশি ভারত আছে, এদিকে ভারত, এইদিকে ভারত, এইদিকে ভারত, এইদিকে ভারত, এইদিকে ভারত। এরকম আমাদের এগুলোকে যেমন আমরা জেলা বলি, ভারতের ওদের যে জায়গাগুলো, এগুলোকে বলা হয় রাজ্য, এগুলোকে রাজ্য বলা হয়। তো ভারতের যে 5টা রাজ্য বাংলাদেশের সাথে লেগে আছে, এরকম কয়টা রাজ্য আসতে পারে? 5টা রাজ্য। কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এখন তোমাদেরকে বলতে পারি 5টা মুখস্থ করে ফেলো। মুখস্থ করলে তোমরা পারবা না, তাহলে কি করতে হবে? ম্যাপ দেখে বুঝে বুঝে তোমাদের পড়তে হবে, যেটা আমি করবো ইনশাল্লাহ। এই ম্যাপটা সবাই দেখছো? এটা বাংলাদেশের ম্যাপ, একটা ক্লিন একটা ম্যাপ। এরকম ক্লিন একটা মনের মানুষ কিন্তু তোমাদের নাবিল ভাইয়া মাথায় রাখবা, ঠিক আছে? কোনো সাদা মনে কাদা নাই, এটা মাথায় রাখবা। এখন খেয়াল করো, বাংলাদেশের আশেপাশে ভারতের 5টা রাজ্য আমরা এখন 2টা ভাবে মনে রাখবো। একটা হচ্ছে শর্টকাট টেকনিক, আর একটা হচ্ছে ম্যাপ বুঝে, যে যেভাবে ভালো লাগে। শর্টকাট টেকনিকটা হচ্ছে আমিত্রি ম্যাপ। কি? আমিত্রি ম্যাপ। এই আমিত্রি ম্যাপের মনে রাখতে পারবো, আতে আসাম, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, পথে পশ্চিমবঙ্গ। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এই আমিত্রি ম্যাপ দিয়ে আমরা কিন্তু 5টা রাজ্য মনে রাখতে পারি। এইটা একটা ওয়ে হতে পারে, কিন্তু এটা আমরা ভুলে যেতে পারি। কিন্তু আমরা যদি এই মানচিত্রটাকে আমরা চিন্তা করি, এটা আমাদের মা বাবা, প্রিয় মানুষ যে কেউ হতে পারে, মাথায় স্কেচ করতে পারি, এটা কিন্তু আমরা ভুলবো না। আমি তাই করার চেষ্টা করি, ম্যাপ দেখি তোমাদের দ্রাঘিমা অক্ষাংশ বোঝানোর চেষ্টা করি। প্রাইভেট ব্যাচে এইভাবে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তাহলে দেখো, আমরা এবার দেখি কোন 5টা রাজ্য আছে। বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে কি বলো তো? বে অফ বেঙ্গল এটা হচ্ছে বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগর কিন্তু একটা মূলত উপসাগর, যেটা ভারত মহাসাগরের একটা উপসাগর, মাথায় রাখবা। দক্ষিণে বঙ্গোপসাগর, কিচ্ছু নাই, ক্লিয়ার। এই পশ্চিমে, এই যে পশ্চিমবঙ্গ বললাম, এই যে ম্যাপ, এই পশ্চিমে হচ্ছে এই এতটুকু থেকে শুরু করে এইটুকু পর্যন্ত পুরোটা হচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের পশ্চিমে এই পুরোটা জায়গায় হচ্ছে পশ্চিমবঙ্গ। কিন্তু মজার ব্যাপার, শুধু পশ্চিমেই পশ্চিমবঙ্গ না, এই পশ্চিমবঙ্গ আবার উত্তরেও চলে আসছে। তাহলে বাংলাদেশের উত্তরেও কিন্তু পশ্চিমবঙ্গ। তাহলে আমরা একটা জেলা পেয়ে গেলাম, 1 যোগ করলাম, আমরা একটা রাজ্য পেয়ে গেলাম, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু করে এইভাবে এসে এই পর্যন্ত হচ্ছে যে জায়গাটা, এটা হচ্ছে আসাম। আমি আ লিখলাম, এখানে প লিখলাম। এটা হচ্ছে কি? আসাম। এটা হচ্ছে আসাম, ক্লিয়ার? এটা হচ্ছে আসাম। তাহলে আমরা আরেকটা 1 দিলাম, 2টা পাইলাম। এরপর আসামের ঠিক নিচে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা লিখলাম, এটা হচ্ছে মেঘালয়। তাহলে আরেকটা পেলাম। আমি কয়েকদিন আগে এখানে সুনামগঞ্জ গিয়েছিলাম, তখন আমি এক পাশে আমি সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জাদুকাটা নদীতে, অপর পাশে মেঘালয় গিয়েছিলাম। এই ছবিগুলো আছে আমার এই যে জিকে ইউটিউব পেজে, যারা ফলো দাও নাই ফলো দিয়ে। এটার প্রোফাইল পিকচারটা হচ্ছে এইদিকে, মেঘালয় রাজ্যের এইদিকে। তো উত্তরে আরেকটা রাজ্য পেলাম, মেঘালয়। তাহলে আসাম যেখানে এইদিকে শেষ হয়েছে, আসাম কিন্তু দেখো উত্তরে আছে, আমার পূর্বেও আছে। পশ্চিমবঙ্গটাও কিন্তু এই যে পশ্চিমে আছে, পূর্বে আছে। এই জায়গাটা কি আমরা সবাই জানি, এই জায়গাটা হচ্ছে সবাই জানে ত্রিপুরা। এবং এই জায়গাটাতে কি হয়েছে আমরা সবাই জানি, যে ফেনীর যে অংশটা, ত্রিপুরার বন্যা, ফেনীর বন্যা, বা এই রিসেন্ট ইস্যুগুলো নিয়ে কিন্তু আমি ক্লাস করাবো ইনশাল্লাহ 31 আগস্ট এই পেজে বা এই ইউটিউবে তোমরা পাবা। তাহলে এইদিকে হচ্ছে ত্রিপুরা, এইদিকে হচ্ছে কুমিল্লা। কুমিল্লার প্রাচীন নাম ছিল ত্রিপুরা। ত্রিপুরার পরে এই যে
এই জায়গাটা শুরু হয়েছে, এটা হচ্ছে মিজোরাম। কিরাম? মিজোরাম, এটা হচ্ছে মিজোরাম। তাহলে খেয়াল করে দেখো, বাংলাদেশের পশ্চিমে ভারতের কয়টা রাজ্য? একটা রাজ্য, মানে বর্ডার শেয়ার করেছে যেগুলা, পশ্চিমবঙ্গ। উত্তরে কয়টা? তিনটা, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম। পূর্বে কয়টা? তিনটা, ত্রিপুরা, মিজোরাম, আসাম। এইটাকে আমি চোখ বন্ধ করে আমরা যদি এই পাশ থেকে একবার ঘুরে এই পাশে যাই, ক্লকওয়াইজ নট এন্টি ক্লকওয়াইজ ঘুরে যাই, আমাদের আজীবন মনে থাকবে। আমিত্রি ম্যাপ ট্যাপ এগুলো আমাদের পড়তে হবে না, ক্লিয়ার? আমিত্রি ম্যাপ এগুলো আমরা চাইলেও মুখস্থ রাখতে পারি বাস টেকনিকে। আমি তোমাদেরকে সুন্দর করে বলে দিই, এইটা আমার পেজে অনেকে ভিডিও দেখেছো, বাট এখন যেহেতু ক্লাস নিচ্ছি তাই তোমাদেরকে এটা আনতেই হবে। কারণ 90 জন যদি দেখে থাকো, সেখান থেকে যদি 10 জনও না দেখে থাকো, ওই 10 জনের জন্য এটা পড়াচ্ছি। আর যারা 90 জন দেখছো, তোমাদের হয়ে যাবে রিভিশন। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে আসছে উত্তর পশ্চিমবঙ্গ যেখানে শেষ সেখান থেকে আসাম শুরু এই একদম পূর্ব পর্যন্ত চলে আসছে আসামের নিচে হচ্ছে মেঘালয়। আর আসাম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হয়েছে ত্রিপুরার পর হচ্ছে মিজোরাম। তাহলে এই 5টা রাজ্য, পশ্চিমে একটা পশ্চিমবঙ্গ, উত্তরে 3টা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, পূর্বে 3টা আসাম, ত্রিপুরা, মিজোরাম। সবার কি মনে থাকবে? এবার তোমরা তাহলে উত্তর করো, বাংলাদেশের সাথে ভারতের যে 5টি রাজ্য রয়েছে, কোন রাজ্যটি সব থেকে বেশি আমাদের সাথে বর্ডার জুড়ে আছে? কে উত্তর করতে পারবা? দেখি, সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কোনটা? সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কোনটা? দেখি সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কোনটা? কোন রাজ্যটি সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করছে, কোন রাজ্যটি সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে? দেখি তো কারা উত্তর করতে পারো। দেখি কারা উত্তর করতে পারো। দেখি কারা উত্তর করতে পারো। আমি দেখবো কারা উত্তর করতে পারো। সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করেছে কোনটা, সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে কোনটা, কোন রাজ্যটা? দেখি কারা বর্ডার শেয়ার করতে পারো, সরি কারা উত্তর করতে পারো। সঠিক উত্তরটা কারা পারো লিখবা, যে সবচেয়ে বেশি সবচেয়ে কম লিখে উত্তর দিবা, এভাবে কমেন্ট লিখবা। সবচেয়ে বেশি সবচেয়ে কম, সবচেয়ে বেশি সবচেয়ে কম, কোনটা সবচেয়ে বেশি বর্ডার শেয়ার করছে? আমি মুছে দিলাম যাতে তোমরা এবার ধরতে না পারো। তারপর দেখি, অনেকেই ভুল করবা আমি জানি, যদিও ম্যাপ দেখে বুঝাই দিলাম, তারপর ভুল করবা। সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ, সবচেয়ে কম আসাম লিখতেছো। কেউ আবার লিখতেছো সবচেয়ে কম ত্রিপুরা। এই তো, যারা না জানো তারা লিখবা সবচেয়ে কম ত্রিপুরা। তাই আমি কথা না বলে বুঝাই দেই। দেখো, পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি, এটা ম্যাপ দেখলেই বোঝা যায়। কিন্তু এই যে ত্রিপুরা, দেখতে মনে হচ্ছে ত্রিপুরাটা সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে, দেখতে মনে হচ্ছে না? দেখতে কি মনে হচ্ছে কিনা? কিন্তু তোমরা একটা রাজ্য দেখছো, এইদিকে মেঘালয় আর এইদিকে হচ্ছে আসাম। এই আসামের মাঝখানে মেঘালয় এসে যাওয়ার কারণে আসামের সাথে বর্ডার শেয়ার করেছে এখানে এতটুকু, আর এইখানে কিন্তু এতটুকু। তাহলে এতটুকু আর এতটুকু মিলে এতটুকু দাগ হবে, এতটুকু বর্ডার শেয়ার করছে। কিন্তু ত্রিপুরা দেখো, এইখান থেকে শুরু করে একবার পেঁচায় দেখো কতটুকু বর্ডার শেয়ার করেছে, এতটুকু চলে আসে। দেখতে ত্রিপুরা ছোট মনে হলেও মাঝখানে মেঘালয় চলে আসার কারণে এই আসাম কিন্তু সবচেয়ে কম বর্ডার শেয়ার করেছে। ম্যাপ দেখে বুঝলে এগুলো আর ভুল হবে না কখনো ইনশাআল্লাহ। মুখস্থ যদি করতে আসাম বর্ডার কম শেয়ার করেছে, অ্যাডমিশন জিকেতে তোমরা এইভাবেই পড়বা, ম্যাপ দেখে আমি পড়াবো ইনশাআল্লাহ। মুখস্থ করতে হবে না, এটা বইয়ে লেখা আছে সবচেয়ে কম আসাম, বইয়ে কিন্তু এরকম ম্যাপ দিয়ে দেওয়া নাই, তাই তো তোমরা এখানে এসেছো। যদি আমি শুধু মুখস্থই করতাম, দেখো সবচেয়ে কম আসাম শেয়ার করেছে, সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ, পড়ে ফেলো, মুখস্থ করো, সেজন্য তোমরা একটা বই কিনে বাসায় পড়লে 30টা এমসিকিউর মধ্যে 15-20 পাইতা, ব্যাস শেষ। বাট এখানে এসেছো, এই কোর্সে যারা ভর্তি হয়েছো বা হবা, তারা কিন্তু এইভাবে আর কখনো ভুলবা না ম্যাপ দেখে পড়লে। তাই তোমাদেরকে এই ফ্রি ক্লাসগুলো দেখাচ্ছি যে আমি কেমন ক্লাস নিবো পেইড ব্যাচে। কয়েকজন ক্লাস দেখে ভর্তি হওয়ার জন্য বলেছো। সো 3 দিন, একদিন না 3টা ক্লাস করেই দেখো যে নাবিল ভাই কেমন ক্লাস নেয়। তবে ক্লাসের মাঝখানে কেউ বিরক্ত হয়েও না, কারণ অনেক সময় শেয়ার করতে বলতে হয়। তোমরা যদি শেয়ার না করো তাহলে কিন্তু ক্লাসগুলো যাবে না, তাই বলি। কিন্তু পেইড ব্যাচে কিন্তু কোনো ক্লাস শেয়ার করতে বলা হয় না, সেখানে তো পেইড ব্যাচের ক্লাস, ঠিক আছে? তাহলে ঠিক আছে, তোমরা উত্তর যারা করতে পেরেছো অনেক অনেক ধন্যবাদ। এইবার চিকেন নেক, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে আমাদের দেশে যদি বন্যা হয় আমরা 7 সিস্টার্স উড়াই দিব, বলে না 7 সিস্টার্স উড়াই দিব, 7 সিস্টার্স দখল করে নিব, আবার 7 সিস্টার্স দখল করে নিব যদি আমাদের কি হয়, আমাদের দেশে বন্যা হয়। ওই বন্যার সাথে জড়িত একটা মজার জিনিস হচ্ছে তোমাদেরকে এখন পড়াবো। সো 7 সিস্টার্সের সাথে যেখানে একটা চিকেন নেক, এই জিনিসটা অনেকের পছন্দ। চিকেন নেক মানে হচ্ছে মুরগির গলা। মুরগির গলা খাইতে কেন আমরা পছন্দ করি? মুরগির গলাটা হচ্ছে এই জায়গা, এটা মুরগির গলা না, এই মুরগির গলা, এটা হচ্ছে মুরগির গলা। অনেকেরই পছন্দ আমি জানি। এই মুরগির গলা দিয়ে দেখো এখন আমরা সুন্দর করে শর্টকাটে বুঝবো ইনশাআল্লাহ, মুরগির গলা দিয়ে।
চিকেন নেক কি? চিকেন নেক কি একটু মাথায় রাখো। চিকেন নেকের অপর নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। কি নাম? শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর নাম কি? শিলিগুড়ি করিডোর। আমরা একটু ম্যাপে দেখি। দেখো দেখো, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এইদিকে ভারত, এইদিকে ভারত, এইদিকে ভারত, এইদিকে ভারত, এইদিকে মিয়ানমার। তো বাংলাদেশের বাংলাদেশের এই যে পশ্চিমে ভারতের মেইন জায়গাটা অনেক বিশাল জায়গা, কিন্তু এই বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ভারতের রাজ্য আছে। এগুলো কিন্তু ভারতের রাজ্য। এই রাজ্যগুলোর মধ্যে 7টা রাজ্য আছে। এই 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। এইখানে যে 7টা রাজ্য আছে এগুলোকে বলা হয় সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্যগুলো আমি এখানে শর্টকাটে পড়াই, পেট বেঁচে একদম ডিটেলে পড়াবো ইনশাল্লাহ। এই যে সেভেন সিস্টার্স ভুক্ত 7টা রাজ্য আছে, এরা সেই বহুকাল থেকে এই ভারতের এই অংশ থেকে এরা স্বাধীনতা চায়। ভারতের এই অংশ থেকে এরা চায় যে আলাদা হয়ে যেতে, এরা চায় আলাদা হয়ে যেতে, আলাদা দেশ করতে। এই 7টা রাজ্য সেভেন সিস্টার্সগুলো, কারণ এদের বেশিরভাগই হচ্ছে বিভিন্ন উপজাতি, বা এরা কিন্তু ব্রিটিশরা আসার আগে আলাদাই ছিল। পরে ব্রিটিশরা তাদের শাসনের জন্য এগুলোকে একসাথে করে দেয়। এটা সুদীর্ঘ ইতিহাস আছে, সেটা পেট বেঁচে বলবো ইনশাল্লাহ। তো যেটা হয়েছে এখন বলার সুযোগটা নাই, তাহলে বলতাম। তাহলে এই যে ভারতের এই অংশ থেকে এই 7টা রাজ্য যেগুলো সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। পেট বেঁচে যদি কেউ থেকে থাকো তাহলে এটার শর্টকাট টেকনিক মনে রাখার টেকনিকটা একটু দিয়ে দাও। এটা মনে রাখবো কিভাবে? শর্টকাট টেকনিক সেভেন সিস্টার মনে রাখার হচ্ছে, ফেস কালো দেখাচ্ছে, দেখো আমার ফেস কিন্তু সুন্দর, কিন্তু লাইটটাই হচ্ছে কম। মাথায় রাখবা, লাইটই কম। আমার ফেস সুন্দর কিন্তু লাইট এখানে কম। আমি কিন্তু অনেক সুন্দর, কিউট, ঠিক আছে, ঠিক আছে, লাইট এখানে কম। আমি এখানে তোমাদের জন্য একটা বড় লাইট যদি লাগাইতাম, ঠিক আছে, তাহলে ভালোই তো। সো ফেসের দিকে না দেখে ক্লাসের দিকে নজর দাও, লাইফে অনেক দূর আগায় যাবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা বললা দেখে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম মুখটা, যদি এতই খারাপ দেখা যায়। আমেত্রি অমেনাম, হ্যাঁ আমেত্রি অমেনাম দিয়ে তুমি 7টা রাজ্য মনে রাখতে পারবা। তাহলে শর্টকাটে বুঝো প্রেক্ষাপটটা। ভারতের এই মূল অংশ থেকে এই 7টা রাজ্য আলাদা হতে চায়, দেশ করতে চায়, তারা আলাদা হয়ে যেতে চায়। এখন খেয়াল করো, ভারতের এই বড় অংশ থেকে এই অংশে যাওয়ার যে রাস্তাটা বাংলাদেশের উপরে, এই ছোট্ট যে সরু রাস্তাটা খুব বেশি হলে 30 থেকে 40 কিলোমিটার চওড়া হবে। এই যে সরু রাস্তা, এইটাই তো সংযোগ পথ এইখান থেকে এইখানে যাওয়ার। এই যে সংযোগ পথ, এটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এর একদিকে নেপাল, অন্যদিকে ভুটান, একদিকে বাংলাদেশ। এই জায়গাটাই যদি কোনোভাবে এরা কেটে দেয়, এখানে যদি আমরা কেটে দিতে পারি, তাহলে কিন্তু এটা আলাদা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি মুরগির গলা কাটলে যেমন মুরগি মারা যায়, মুরগির গলা কাটলে যেমন মুরগি মারা যায়, ঠিক তেমনি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই চিকেন নেক। দেখতে পাচ্ছ এই চিকেনের, এটা কিন্তু চিকেন, মুরগি না, মূলত এটা ভারত, এটা ভারত, এটা হচ্ছে বাংলাদেশ, এটা ভারতের মূল অংশ। এই মাথাটা হচ্ছে ভারতের ওই যে সেভেন সিস্টারভুক্ত অংশগুলা। আর এই জায়গাটা, এটা যদি কেটে দেয় মুরগি মারা যাবে, এরা স্বাধীন হয়ে যাবে, ভারতের একটা অখণ্ডতা বজায় থাকবে না। এটাকে বলা হয় চিকেন নেক, যার অন্য নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। এবার বুঝছো মুরগি বোঝা কত মুরগি দিয়ে বোঝা কত ইজি। মুরগি দিয়ে আমরা এখন জিকেটা বুঝে ফেললাম, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে চিকেন নেকটা বুঝলাম। চিকেন নেকটা আরো ব্রডলি আমরা বুঝতে পারবো যখন সেভেন সিস্টার্স পড়বো, এবং সেভেন সিস্টার্সের ইতিহাসটা এবং বর্তমান যে প্রেক্ষাপট, এবং জানো যে বাবরের ইতিহাস আমরা পড়বো, বাবর কি করেছে, সেভেন সিস্টার্স ইত্যাদি বিষয় নিয়ে আমরা অনেকে জানি, আলোচিত বর্তমানে বাবর 10 ট্রাক অস্ত্র মামলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়, ঠিক আছে। শিলিগুড়ি করিডোর বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ওকে। এইবার দেখো তোমাদের প্রাচীন বাংলার ইতিহাস, এই টপিকটা রয়েছে প্রাচীন বাংলার ইতিহাস। আমরা আজকে এইটা কভার করি, আজকে ক্লাসটা অফ রাখবো। আগামীকাল সকাল ঠিক 9টায় সবাই ঘুম থেকে উঠবা, লাইভ করার চেষ্টা করবা এই পেজে। সকাল 9টায় লাইভ হবে, এবং নামিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু সেটা তোমরা পেয়ে যাবা। তাহলে খেয়াল করে দেখো আগামীকাল সকাল কয়টায়? 9টায়। আগামীকাল কয়টায়? সকাল 9টায়। পরেরটা পাবা ইনশাল্লাহ ক্লাস। আগে আমরা এটা পড়ি ইনশাল্লাহ। এইটাও একটা এমন টপিক যেখান থেকে 1-2টা প্রশ্ন আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে, জাহাঙ্গীরনগরে, রাজশাহীতে, বিভিন্ন জায়গায় চলে আসে, জাহাঙ্গীরনগরে চলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে ইনশাল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে এই টপিক থেকে ইনশাল্লাহ। প্রাচীন বাংলার ইতিহাস, আমরা সেটা পড়বো, ঠিক আছে। প্রাচীন বাংলার ইতিহাসটা পরে কোর্সের ডিটেলসটা বলবো, ঠিক আছে। এখন মেইন কথা হচ্ছে, তোমরা যারা পাবলিকে পড়ার স্বপ্ন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখো, এখানে কারা কারা আসো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক দুইটার একটা হইলে তোমরা জাস্ট লিখো একটা কিছু লিখো যে ভাই আমি জানতে চাই কাদের এত প্রবল আগ্রহ আছে, শুধু অল্প আগ্রহ না, প্রবল আগ্রহ। তো ভাই কি বলবো,
যাই হোক, তোমাদের প্রাচীন বাংলার ইতিহাস পড়ার আগে পেইড ব্যাচের ডিটেলসটা একটু বলে নেই। পেইড ব্যাচের ডিটেলসটা আমার মনে একটু বলা উচিত, যারা জানো না এটা বলে আমরা এটা শুরু করবো, কারণ শেষে যাতে বেশি না বলতে হয়, শেষে যাতে না বলতে হয় আমরা পেইড ব্যাচের ডিটেলসটা একটু নিয়ে কথা বলবো। দেখো পেইড ব্যাচের ডিটেলস নিয়ে কথা বলে দেখো পেইড ব্যাচের ওকে 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 দেখো পেইড ব্যাচের ডিটেলস নিয়ে আমরা একটু কথা বলবো এর আগে, তারপর আমরা যাবো। এই যে সবার অনেকে স্বপ্ন ডিউতে পড়ার, রাবিতে পড়া, চাবিতে পড়া, সেকেন্ড টাইমাররা তো যদি অনেক স্বপ্ন নাই হতো তাহলে কি 1 বছর লস দিয়েও ট্রাই করতা পাবলিকে পড়ার। একটা শিক্ষার্থী আমাকে বলতেছে গতকাল হোয়াটসঅ্যাপে নক দিয়ে, ভাইয়া ভাঙা চেয়ার টেবিলে বসে কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখা ভুল বা স্বপ্ন দেখা যায়? আমাকে বলতেছে যে ভাঙা চেয়ার টেবিলে বসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা যায় কিনা। আমি বলছি আরে গাধা, যারা ভাঙার চেয়ার টেবিলে বসে একমাত্র তারাই পাবলিকে চান্স পায়, তারাই পাবলিকে পড়তেই হবে, তারাই পাবলিকে পড়ার জন্য ডাইহার্ড চেষ্টা করা উচিত। ভাঙার চেয়ার টেবিলই তো পাবলিকের জন্য, পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো খরচ কম, পাবলিকে তো যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তারা পড়ার জন্য এখানে আসে না। দেখো তুমি যদি চিন্তা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 বছর অনার্স করতে একাডেমিক খরচ লাগে মাত্র 40 থেকে 50 হাজার টাকা, 40 থেকে 50 হাজার টাকা, যেখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় লাগে এক একটা সেমিস্টারে লাগে 70 হাজার টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে হলে থাকবা না, হলে থাকতে গেলে বছরে কত টাকা লাগে জানো? বছরে টাকা লাগে তোমার কত? বছরে টাকা লাগে 700-র মতো। কত? মাসে 700 না, বছরে একটা পেমেন্ট নিয়ে নেবে 700 টাকা। ফ্রি লাইব্রেরির সুযোগ, ফ্রি বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ, বিভিন্ন সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমি পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় বললাম, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বললাম 700 টাকা থাকতে পারবা। এমনিতে ঢাকার মধ্যে বা বিভিন্ন জেলায় 1 মাস থাকতেই মাসে লাগে 2500 থেকে 3000 টাকা, 2500 থেকে 3000 টাকা। তাহলে তোমার যাদের ভাঙা চেয়ার আছে ভাই, তোমার ভরসায় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। তুমি ভাঙা চেয়ার নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঠাই গুঁজে জীবন অনেক বড় হইতে পারবা, স্বপ্নগুলো পূরণ করতে পারবা, এখান থেকে তোমার স্বপ্নটাকে বড় দেখতে পারবা। তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার তো টাকা নাই, তাহলে ভাঙা চেয়ার ইকুয়াল টু পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে সমান সমান। তাহলে যাদের আছে ভাঙা চেয়ার, যাদের আছে ভাঙা চেয়ার, তাদের এই চেয়ারের একটা সিট লাগবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সেটা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, যে কোনো জায়গায়। আমাদের যাদের ভাঙা চেয়ার, আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই কখনো বলো না ভাই আমার আর্থিক সমস্যা, ভাই আমার বাবা কৃষক, ভাই আমার বাবা দিনমজুর, ভাই আমার বাবা চাকরি করে না, ভাই আমার বাবা রিক্সা চালক, ভাই আমার টাকা নাই, আমাদের অত ফ্যামিলি স্ট্যাটাস নাই, আমরা গ্রামে থাকি, আমরা কৃষিকাজ করি, আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখতে পারবো? তুমি জানোই না যে তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে, ইনশাল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে তোমার এই আজকের অবস্থান থেকে এই উপরে নিতে হবে ইনশাল্লাহ। তুমি পারবা এই উচ্চশিক্ষা গ্রহণের মধ্য দিয়ে, তোমার স্বপ্ন পূরণ করার মধ্য দিয়ে তুমি কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। তাই ভাঙা চেয়ার, আমার ফ্যামিলি স্ট্যাটাস কম, এগুলো কখনো আমাকে এক্সকিউজ দিবে না। তোমার জন্যই পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার জন্যই অপেক্ষা করছে, তোমাকে এটা পারতে হবে ইনশাল্লাহ। তুমি পারবা, পারবা ইনশাল্লাহ, তুমি পারবা। সো এই কথা মনে পড়লো আমার এইটা দেখে, যখন আমি কোর্স নিয়ে তার সাথে কথা বলতেছিলাম, এই কোর্স নিয়ে কথা বলতেছিলাম, সে আমাকে বললো ভাইয়া ভাঙা চেয়ারে বসে, তখন আমি তাকে ডিসকাউন্ট করে দিছি। ডিসকাউন্টের জন্য আমি তাদের যারা এরকম আমার কাছে সমস্যা শেয়ার করে, সমস্যা শেয়ার করলে কিন্তু আমার পেইড বেচে আমি ডিসকাউন্টটা করে দিই। অনেক বেশি করতে না পারলেও যতটুকু সম্ভব আমি কিন্তু করে দেই। তাই তোমরা মাথায় রাখবা যে আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাকে হালকা ডিসকাউন্ট করে দিব। আচ্ছা এবার বলি, আমার ব্যাচটার নাম হচ্ছে, আগে ব্যাচটা নিয়ে একটু কথা বলি, তারপর তোমাদেরকে প্রাচীন বাংলার ইতিহাসটা সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ। দেখো অলরেডি এই ব্যাচে আমি যখন আজকে ক্লাসটা করাচ্ছি 29 আগস্ট 1500 স্টুডেন্ট ক্রস করে ফেলেছে, 1500 স্টুডেন্ট। এই একটা কোর্সে অ্যাড হলে তোমরা এইচএসসি 24, 25, 26 কিংবা সেকেন্ড টাইম সবার জন্য এই কোর্সটা, কারণ সবার জন্য কেন না, এই কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, ডেন্টাল, নার্সিং, যতগুলো বিশ্ববিদ্যালয় জিকে আছে সবগুলো সিলেবাস কভার হবে এই একটা কোর্সে, সবার জন্যই। তাইলে একটা কোর্সে একবার টাকা পে করে সব পেয়ে যাচ্ছে। অন্যান্য জায়গায় হয়তো খেয়াল করে দেখবা যে ঢাবির কোর্সের জন্য 1012 টাকা নেবে, তারপর আবার এই কোর্সে 2500 এমসিকিউ প্রশ্নে 100টা এক্সাম হবে। এই এক্সাম ব্যাচটা আলাদা কিনতে গেলে অ্যাডমিশন টাইপে 500 টাকা লাগে। তোমরা কয়েকদিন পর দেখো কোর্স শেষে মডেল টেস্ট হবে 30টা, এগুলো কিন্তু 500 টাকা লাগে। তাহলে তুমি হিসাব করে দেখো মোট কোর্সের প্রাইস কত চলে আসে, 3 থেকে 4000 টাকা চলে আসে। যদি আমরা চিন্তা করি এই সার্ভিসটা অফলাইনে নিতে গেলে আমি কি খারাপ পড়াই অতটা? আমি যদি অফলাইনে পড়াতাম তুমি কিন্তু এত টাকা দিতে বাধ্য ছিলে। এই কোর্সটা যারা কিনা এই 31 আগস্টের মধ্যে ভর্তি হবে, 31 আগস্টের মধ্যে ভর্তি হবে, এই লাস্ট তোমাদেরকে রাখা যাবে 1400 টাকায়। এই 2500 টাকার কোর্স রাখা যাবে 1400 টাকা যদি 31 আগস্টের মধ্যে ভর্তি হও, কারণ এই কোর্সের মেইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে 1 সেপ্টেম্বর থেকে। তাহলে 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেলে তুমি 31 আগস্টের পরে যদি ভর্তি হও, 1 সেপ্টেম্বর পরে ভর্তি হও, যদিও তোমার জন্য 1-2 দিন অফার রাখলাম, কিন্তু তুমি তো প্রথম লাইভ ক্লাস মিস করলা। প্রথম থেকে যদি লাইভে ক্লাস করতে পারো তুমি এগিয়ে থাকবা।
এখানে পাবা লেকচারশিট পিডিএফ আমার যেই গুলো থেকে কমন পড়ে। তোমরা আমার এই পেজে ফিচার্ড অংশে গিয়ে দেখো যে গত বছর আমার কোর্স থেকে কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে আমি দেখাই। যারা আমার পেজে যুক্ত নাই তোমরা আমার পেজে একটু যুক্ত হয়ে যেতে পারো ফেসবুকে। এটা ধরো আমার পেজ, এই যে দেখো জিকে ইউটিউব যারা ফলো দিয়ে রাখতে পারো। আচ্ছা খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আমি তোমাদেরকে একটু দেখাই। এই ফেসবুক পেজে তুমি একটু নিচে যাবা, স্ক্রল করে নিচে গেলে দেখবা এখানে লেখা আছে ফিচার্ড, দেখতে পাচ্ছ? এই লেখা আছে যে ফিচার্ড, এই যে ফিচার্ড লেখা আছে, ফিচার্ড দেখতে পাচ্ছ? আমি মাউস নাড়াচ্ছি, এই ফিচার্ড অংশের নিচে দেখবা দুটো ভিডিও অ্যাড করা আছে, এগুলো দেখতে বলবা। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কি পরিমাণ প্রশ্ন কমন পড়েছে, রাজশাহী, চট্টগ্রামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়টা প্রশ্ন কমন পড়েছে গত বছর আমার কোর্স থেকে, এগুলো দেখে তারপর আজকে কালকের মধ্যে ভর্তির ডিসিশন নিয়ে নাও। আমি বলবো যে লেট করো না, যেহেতু 1000 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, তুমি কেন লেট করবা? ঠিক আছে? সো যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম, পেড ব্যাচ নিয়ে একটু কথা বলে নেই। তো এটাতে অ্যাড হয়ে গেলে আমার এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার বিকাশ নাম্বার, নগদ নাম্বার। তোমরা এই নাম্বারে বিকাশে বা নগদে 1400 টাকা সেন্ড মানি করে, যেই নাম্বার থেকে টাকা পাঠাবা, পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করবা, দোকান থেকে ক্যাশ ইন করবা, যেহেতু পার্সোনাল নাম্বার, এই নাম্বারেই টাকা সেন্ড করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাবা লাস্ট 3টা ডিজিট আমাকে জানাই দিবা, আমি অ্যাড করে দিব। যদি মনে করো যে ভাই আমি আর কিছু জানতে চাই না, আপনি বলছেন ক্লাস ভালো লাগছে অ্যাড হয়ে যেতে চাই, তাহলে আজকে কালের মধ্যে অ্যাড হয়ে যেও। অথবা জানতে চাও যে কোর্স সম্পর্কে জানতে চাও আরও, এখানে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো, আমি তোমাকে আরও ডিটেলে বলবো। ডিটেলসটা একটু দেখাই, কি কি সাইকেলে ক্লাস থাকবে। 3টা সাইকেলে এই কোর্সে ক্লাস সম্পূর্ণ হবে, একবার টাকা পে করেই 7 থেকে 8 মাস ক্লাস করতে পারবা। প্রথম সাইকেলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিউপি কাভার হয়ে যাবে, এতগুলো ক্লাস পাচ্ছ। ঢাবির পর থেকে রাবিচবি পর্যন্ত 8টা সাইকেল কাভার হয়ে যাবে, রাবিচবির পরে গুচ্ছ পর্যন্ত 8টা সাইকেল, 3টা ভাগে এই কোর্সটা পুরো সম্পূর্ণ হবে। এই কোর্সের টিচার কারা? এই কোর্সের টিচারও আমি, প্রত্যেকটা ক্লাসও নিব আমি। আবার দেখো এই দুই পাশেও আমি আছি, কেন? এখানে 24 কলিং সাপোর্ট যেটা রয়েছে, তোমার যখনই সমস্যা হোয়াটসঅ্যাপে নক দিবা, একটু সময় লাগুক, 1-2 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, আমি তোমার সমস্যা সলভ করে দিব। এবং এই কোর্সের এক্সামিনারও আমি, এক্সামগুলো আমি নিব। সো এই কোর্সের পুরো কাজে আমি আছি, তবে 2টা কাজে আমি 2জন এক্সপার্টকে যুক্ত করব। এক হচ্ছে ম্যাথ ও আইকিউ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় ম্যাথ আইকিউ রয়েছে, এই বিষয়ে যারা ভালো তাকে এখানে নিয়োগ করব। আর আইসিটিতে বিশেষ করে গুচ্ছ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয় যে ভালো তাকে, গতবারও যে পড়িয়েছে আইসিটি, তার এখান থেকে কিন্তু অনেক কমন পড়েছে। ঠিক আছে? পাপ্পু ছেলেটা পড়িয়েছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার হলের ছোট ভাই, ও একটা প্ল্যাটফর্মে পড়ায়। ঠিক আছে? ও কিন্তু, ওর একটা পেজ আছে আইসিটি ইকুয়াল টু ওয়াটার, তোমরা দেখবা, ও কিন্তু ওই পেজে বেশ দারুণ পড়ায়, ও কিন্তু এখানে ক্লাস দেবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের টিচার্স প্যানেল ক্লিয়ার। এরপর তোমাদের কি কি টপিকে ক্লাস হবে? 1 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু, এই লেকচার 1 দিয়ে ক্লাস শুরু হয়ে যাবে। লেকচারগুলো দেখো, লেকচার 1, লেকচার 2, লেকচার 3। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিউপি মেডিকেলের জন্য 55টা মোট জিনিস পাবা। 1 সেপ্টেম্বর এইটা দিয়ে ক্লাস শুরু হয়ে যাবে। বাংলাদেশ পরিচিতি পুরোটা পড়াবো, কবি সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম এবং পত্রিকা আপডেট। 2 নাম্বার, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে এই 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে। 2 নাম্বার ক্লাসে প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে অন্যান্যগুলো পড়াবো। 3 নাম্বার বাংলাদেশের নদ নদীর লেকচার পড়াবো। এই লেকচার দেখো কতটা ভাগ করেছে, কি সুন্দর। এই যে সাম্প্রতিক থাকবে, আমার জিকে কোর্সে যেটা সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে পত্রিকা আপডেট। জানো বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক থেকে পত্রিকা থেকে প্রশ্ন আসে, তোমরা পত্রিকা এত পড়ার সময় পাবা কই? আমি নিজে পত্রিকা পড়ে গেটে গুটে গুছিয়ে প্রত্যেকদিন গ্রুপে 10টা করে তথ্য ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিব। তোমরা পিকচারগুলো ডাউনলোড করে রাখবা, যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে পিকচারগুলো একবার দেখে গেলে তোমার কমেন্ট পড়বে। সো পত্রিকা আপডেট দেখো, প্রত্যেক দিন পাবা। এক্সাম পাবা, প্রত্যেক ক্লাস মানে একটা করে এক্সাম। 100টা ক্লাস থাকলে 100টা এক্সাম, 80টা ক্লাস থাকলে 100টা এক্সাম থাকবে। তো এমন করে দেখো, ওই যে টপিক বা ভিত্তিক আমি রুটিন ভাগ করে দিয়েছি। 32 পর্যন্ত ক্লাস, তারপর 48 পর্যন্ত কোন এই সিক্রেট সাজেশন থাকবে, রিভিশন ক্লাস থাকবে, মডেল টেস্টগুলো, এই জুম সেশন থাকবে, ফাইনাল রিডিং উইক থাকবে, অবশেষে 55টা এভাবে মডেল টেস্ট দিয়ে আমরা কিন্তু আমাদের কোর্সটা কমপ্লিট করবো ঢাবির আগে। এটা সাইকেল 1, এরপর সাইকেল 2, সাইকেল 3 করে একদম 7 থেকে 8 মাস চলবে ইনশাল্লাহ। সো আমি এটাই বলবো, যারা অ্যাড হওয়ার তারা আজকে ডিসিশন নিয়ে নাও, মিস করো না। আর যদি হোয়াটসঅ্যাপে নক দাও আরও ডিটেলে বলবো। আচ্ছা, আমাদের অনেক টপিক বাদ আছে, আমরা এবার দেখি। এই যে প্রাচীন বাংলার ইতিহাস ধরবো। ওকে, দেখো প্রাচীন বাংলার ইতিহাস, যারা অ্যাড হওয়ার হোয়াটসঅ্যাপে আজকে নক দিয়ে রাখো, এখনই কালকের মধ্যে অ্যাড হয়ে যাও, টাকা যেভাবে ম্যানেজ করে। যাদের আর্থিক এক্সট্রিমলি সমস্যা, মিথ্যা বলবা না, মিথ্যা বললে তুমি জীবনে সফল হতে পারবে না। আর্থিক এক্সট্রিমলি সমস্যা থাকলে আমি তোমার জন্য আরও কিছুটা ডিসকাউন্ট করে দিতে পারবো। বাট সমস্যা নাই, বাট তুমি মিথ্যা কথা বললা, অ্যাডমিশনের শুরুতে মিথ্যা কথা বললা, শেষটা ভালো হবে না, শেষটা ভালো হবে না। আর একাধিক ফ্রেন্ড, ধরো 2জন 3জন ফ্রেন্ড যদি একসাথে অ্যাড হও, এক্ষেত্রে থাকবে বিশাল ডিসকাউন্ট, ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট থাকবে। 3জন 2জন যতজন অ্যাড হও, ভাই আমি এতজন অ্যাড হয়েছি, আমাকে আরও ডিসকাউন্ট করে দেন, আরও বিশাল ডিসকাউন্ট দিয়ে দিব। তোমার এই ক্লাসগুলো ফ্রেন্ডদেরকে দেখাও, আমার আরও ফ্রি ক্লাস আছে, এখানে টেকনিক্যাল ক্লাস আছে, দেখাও। ওরা দেখো, তোমাদেরকে একটা কমেন্ট করে দিলাম, এই কমেন্টটা দেখলে বুঝবো আমি কীভাবে মজায় মজায় পড়াই। 20টা ক্লাস দেই, এখন নাই, আমার ওই ফোন থেকে দিয়ে দিব না। ওকে, চলো প্রাচীন বাংলার ইতিহাসে আমরা এবার নজর দিই। ওকে, সবাই ক্লিয়ার?
এখন পেইড ব্যাচের এখানে কারা কারা আছো যারা মনে করো যে ক্লাসগুলো আবার ভালো চলে এবং 1 সেপ্টেম্বর থেকে ভালো কিছু পাবা, তারা একটু জানাতে পারো। পেইড ব্যাচে কারা কারা আছো, অলরেডি যারা অ্যাড হয়ে গেছে ওদের একটু জানাতে পারো তোমরা কেমন সার্ভিস পাচ্ছ, তাহলে ওরা বুঝবে। 1 তারিখের পরে কিন্তু ক্লাসগুলো সব গ্রুপে হবে, সিক্রেট গ্রুপে। এরকম লাইভ ক্লাস এরকম কিন্তু তোমরা হর হামেশা পাবা না। আর লাইভ ক্লাসে কতটুকুই বা পড়ানো যায়, মূল পড়ানো কিন্তু পেইড গ্রুপে পড়ানো যায়, মাথায় রাখবা। আচ্ছা ওকে, পেইড ব্যাচে দেখো কারা কারা আছে। আর আমি আমার এই লাইভের বা যারা ইউটিউব থেকে দেখবা তোমরা কমেন্টেও এই কোর্সের আর ডিটেলস পেয়ে যাবা। ইউটিউব থেকে দেখে গেলে সাবস্ক্রাইব করে রাখো ইউটিউব। ফেসবুকে যদি যুক্ত না থাকো, এই ক্লাসগুলো কিন্তু ফেসবুকে হয়, আমার ফেসবুক পেজ জিকে ইউটিউবে ফলো দিয়ে রাখো, তোমরা পেয়ে যাবা। প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে আমরা যদি কথা বলতে যাই, আমরা আমাদের জাতি নিয়ে কথা বলতে হবে। বাঙালি জাতির উদ্ভবটা কোন জায়গা থেকে হলো? আমরা বাঙালি জাতির যদি উদ্ভবটা বের করতে পারি তাহলে আমাদের প্রাচীন ইতিহাসটা বের করা কঠিন হবে না, কারণ আমাদের জাতির সাথে জড়িত আছে আমাদের জাতীয় ইতিহাস বা আমাদের জাতিভিত্তিক ইতিহাস। তাহলে প্রাচীন বাংলার ইতিহাস, এই বাংলাটা আগে কেমন ছিল, এখানে কীরকমভাবে শাসন কার্য পরিচালনা হতো, পরিবেশটা কীরকম ছিল, কোন কোন জনপদগুলো এখানে বিরাজ করতো, কারা কারা এখানে বিদেশ থেকে এসে আমাদের এখানে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদের সমৃদ্ধি ইতিহাস তুলে ধরেছেন, এই ব্যাপারগুলো আমরা জানবো। আচ্ছা, বাঙালি জাতির উৎপত্তি মূলত 2টা জায়গা থেকে, একটা হচ্ছে আর্য, আরেকটা হচ্ছে অনার্য। একটা হচ্ছে আর্য, আরেকটা হচ্ছে অনার্য। তো এই দেখতে পাচ্ছ প্রাক আর্য বা অনার্য, এই অনার্যকে প্রাক আর্য বলা হয়। মাথায় রেখো, বাঙালি জাতির প্রধান 2টি ভাগ কি আসতে পারে, এক আসতে পারে আর্য আর হচ্ছে অনার্য। অনার্য জায়গায় থাকতে পারে প্রাক আর্য, তার মানে এটা আর্যর আগে এসেছে। বাঙালি জাতির মেন শাখায় কিন্তু এই অনার্য জাতি, অনার্য, নট আর্য, আর্য না, অনার্য। আর্যরা কারা? আর্যরা হচ্ছে ধরো ইরান এবং রাশিয়ার যে ইউরাল পর্বত রয়েছে, দেখবো ওইখানে যে জাতিগোষ্ঠী রয়েছে সেখান থেকে কিন্তু মূলত তোমার এই আর্য জাতি এখানে এসেছিল, ঠিক আছে? এবং যারা কিন্তু তোমার এই যে সনাতন ধর্মের অবলম্বী ছিল। এরপর এই অনার্য জাতির আবার 4টা ভাগ রয়েছে। মাথায় রাখবা, অনার্য জাতি কয়টি ভাগে বিভক্ত? অনার্য জাতিকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 4টি। একটি হচ্ছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় বা মঙ্গোলীয়। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয় বা মঙ্গোলীয়। এই যে দেখতে পাচ্ছ নেগ্রিটো, আমি অস্ট্রিক নিয়ে কথা বলতে চাই। আমাদের মেইন এটা কিন্তু অস্ট্রিক, আমরা কিন্তু অস্ট্রিক জাতির মধ্যে মেইন পড়ি। এবং এই যে বর্তমানে চাকমা, মারমা, গারো দেখতে পাচ্ছ, এই যারা উপজাতি রয়েছে তারা কিন্তু এই ভোটচিনীয় বা এই মঙ্গোলীয় অংশ। দ্রাবিড় হচ্ছে তোমার জানো যে ভারতের যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা এবং ভারতে যে কৃষিভিত্তিক সমাজ প্রথম গড়ে উঠেছিল সেটা কিন্তু এই দ্রাবিড়রা করেছিল। এবং যদি অস্ট্রিক নিয়ে কথা বলতে চাই, অস্ট্রিক নিয়ে নেগ্রিটো নিয়ে কথা বলতে চাই, যে সাঁওতালরা যারা একটু চেহারায় কালো হয়ে থাকে তারা কিন্তু এই নেগ্রিটোর অংশ। তো এগুলা কোনটা কোন জায়গা থেকে এসেছে, কোনটা থেকে কোন ভাষা এসেছে, কোন শব্দ এসেছে, এগুলো কিন্তু পেট ব্যাচে আরো ডিটেলে পড়ানো হবে। বাট তোমরা মেইনলি এখান থেকে প্রশ্ন আসতে পারে, বাঙালি জাতি প্রধানত কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, আর্য, অনার্য। অনার্য বা প্রাক আর্য জাতি কয় ভাগে বিভক্ত? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় বা ভোটচিনীয়। পরীক্ষা আসতে পারে ভোটচিনীয়র অপর নাম কি? মঙ্গোলীয়। মঙ্গোলীয় জাতির অপর কি নামে ডাকা হয়? ভোটচিনীয়। বর্তমানে চাকমা, মারমা, গারো এরা প্রাচীন কোন জাতির অংশ ছিল? সেটা হচ্ছে এই ভোটচিনীয় বা মঙ্গোলীয়, ঠিক আছে? সিন্ধু সভ্যতা কোন জাতি গড়ে তুলেছিল? দ্রাবিড়। কৃষিভিত্তিক সমাজ কোন জাতীয়? দ্রাবিড়। সো এই ছকটা তোমাদের কাছে থাকলে, যদি ছকটা থাকে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। আমরা কিন্তু এই প্রাচীন বাংলার ইতিহাস দিয়ে কিন্তু আজকে ক্লাসটা শেষ করবো। আগামীকাল কিন্তু আমরা নতুন টপিক শুরু করবো সকাল 9টায়। ক্লিয়ার? সকাল 9টায় আমরা নতুন টপিক শুরু করবো ইনশাল্লাহ। যারা এখন অব্দি এসেও এই ক্লাসটা একটা রিয়েক্ট দাও নাই, অন্তত একটা রিয়েক্ট করে দিও প্লিজ, কাইন্ডলি, এখনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো 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 দেখো, তাহলে দেখো, এটা আমরা দেখলাম। এইবার বাঙালি জাতির যে ইতিহাস আমরা পড়বো, আমরা ইতিহাস কিভাবে জানতে পারি? 2টা ভাবে জানতে পারি। ইতিহাস আমরা জানতে পারি 2টা ওয়েতে, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। ইতিহাস আমরা জানতে পারি 2টা ওয়েতে। বিগত সালে পরীক্ষা এসেছিল ইতিহাসের উপাদান কয়টি? ইতিহাসের উপাদান 2টি। ইতিহাসের উপাদান কয়টি? 2টি। একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। লিখিত মানে কি? ইতিহাস পড়ি আমরা, ইতিহাসের যে বইগুলো পড়ি, বই পড়ে পড়ে আমরা জানতে পারি যে আচ্ছা বই পড়ে আমরা জানলাম, ইতিহাস পড়ে জানলাম যে নাবিল ভাইয়ের কোর্স থেকে গত বছর এতটা প্রশ্ন কমন পড়েছে, কারা কারা চান্স পেয়েছে, এগুলো তোমরা পড়ে পড়ে জানতে পারো। লিখিত আমার পেজে আমি পোস্ট করি, পড়ে পড়ে জানতে পারো। লিখিত ইতিহাস, এটা একটা ইতিহাস। তো একটা হচ্ছে লিখিত উপাদান ইতিহাসের, আর হচ্ছে অলিখিত উপাদান, যেটা লেখা নাই কিন্তু বিভিন্ন জিনিস দেখে বুঝতে পারি। যেমন প্রাচীন মুদ্রা দেখে, শিলালিপি দেখে, স্তম্ভলিপি দেখে আমরা বুঝি না আচ্ছা এটা খুবই প্রাচীন, ওই অঞ্চলের বা ওই
জাতির একটা নিদর্শন বুঝতে পারে। এখন ইতিহাসের যে অলিখিত উপাদান আমি তো বললাম কোনগুলা, এবার লিখিত উপাদান যেগুলো রয়েছে মূলত বাঙালি জাতির যে ইতিহাস জানা যায় মূলত এই কয়টা বই থেকে, এই কয়েকটা বই থেকে জানা যায়। এই কয়েকটা বই থেকে মূলত বেশিরভাগ বাঙালি জাতির ইতিহাসটা জানা যায়। বাঙালি জাতির ইতিহাসটা জানা যায় কোন বইগুলো থেকে? এই বইগুলো থেকে। এখন এই বই কোনটা কে লিখছে পরীক্ষা আসতে পারে, এইগুলো তোমরা পড়বা আর সারা দিন ভুলবা যদি ভালো করে না পড়ো মনোযোগ দিয়ে। সেক্ষেত্রে চাইলে মুখস্থ করতে পারো। আর আমি একটা শর্টকাট টেকনিক দিয়ে দিই অলওয়েজ, তোমরা যারা আমি শর্টকাটে পড়াতে চেষ্টা করি ম্যাপ দেখিয়ে, শর্টকাট টেকনিক দিব। তোমরা অনেকেই হয়তো জানো, যারা পেইড ব্যাচে অলরেডি আসো, এই ক্লাসগুলো বেসিক ক্লাসগুলো হয়ে গিয়েছে। এখন যারা যুক্ত হবা, একে তো তোমরা লাইভ ক্লাসও পাবা, আগের এই ক্লাসগুলো রেকর্ডেডও পাবা। এই ক্লাসগুলো হয়েছে গ্রুপে সুন্দর করে পিন করে সাজানো আছে। এতে তুমি ডাবল ক্লাস পাবা, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, ডাবল ক্লাস পাবা এই কোর্সে। ওকে, খেয়াল করো, কৌটিল্যের অর্থশাস্ত্র, এই কৌটিল্যের অপর নাম হচ্ছে চাণক্য। মাথায় রাখবা অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কৌটিল্যের, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু আমরা এই প্রাচীন বাংলার ইতিহাসের কথা জানতে পারি। ঠিক আছে, এই কৌটিল্য বা চন্দ্রগুপ্ত, এই কৌটিল্য বা চাণক্যের অন্য একটা অপর নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। কারণ তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের একজন কি ছিলেন, কেশিয়ার ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন বা পরামর্শদাতা ছিলেন, তাই তার নাম কিন্তু বিষ্ণুগুপ্ত। মাথায় রেখো, সেটা প্রাচীন বাংলার ইতিহাস পড়লে বুঝবা যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কে রামপাল, কে তোমার যে বল্লাল সেন, কে কি সেন, একটু পরে বুঝবে এগুলো, গোপাল কে, বাট এগুলো এখন দরকার নেই। এরপর আমরা ইতিহাসের, প্রাচীন বাংলার ইতিহাস জানতে পারি এই রাজতরঙ্গিনী বই থেকে, যেটা লিখেছে কলহন। এটা কিভাবে মনে রাখবা? রাজতরঙ্গিনী, তরঙ্গিনী মানে হচ্ছে, এই নামটা একটু মেয়েলি মেয়েলি মনে হয়, কি মেয়েলি? তরঙ্গিনী, একটু মেয়েলি নাম না? তরঙ্গিনী মানে হতে পারে যে তরঙ্গ, মেয়ের ভার্সন, তরঙ্গের মেয়ে ভার্সন। রাজ তরঙ্গিনী, রাজ মানে হচ্ছে রাজার। রাজার আমি এটাকে শর্টকাটে আমি যেভাবে মনে রাখি আমার মতো করে বলি, তোমাদের অন্য টেকনিক হতে পারে। আমি রাজ তরঙ্গিনীকে বলি রাজার বউ, তিনি হচ্ছে রাজার তরঙ্গিনী, রাজার প্রিয় বউ। রাজ তরঙ্গিনী, তরঙ্গিনীটা মেয়ে। আর মাথায় রাখবা, কেউ হার্ট হয়ে না, মেয়েরা একটু রাগ করো না, এই মেয়েরাই কিন্তু ঝগড়া বেশি করো। ঝগড়ার আরেকটা শব্দ হচ্ছে কলহ। কি? কলহ। তাহলে এই রাজতরঙ্গিনী মেয়ে, আর মেয়েরা করে হচ্ছে কলহ, ঝগড়া করে বেশি। তুমি এবার বলো কি আমি মিথ্যা কথা বলছি? মেয়েরা ঝগড়া করে কিনা? মেয়েরা ঝগড়া করে কি না? মেয়েরা ঝগড়া করে? মেয়েরা বেশি বেশি ঝগড়া করে কিনা? মেয়েরা ঝগড়া করে কি না আমাকে বলো। তাহলে যদি মেয়েরা ঝগড়া করে, তাহলে রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের বই, কারণ এই রাজতরঙ্গিনী সে বেশি কলহ করে। এইভাবে তুমি টেকনিক মনে রাখবা। এটা হচ্ছে আমি মনে রাখি এইভাবে, ঠিক আছে? রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের বই, আমি কিন্তু এইভাবে মনে রাখি। কারণ মেয়েরা একটু রাগ করো না, মেয়েরা আবার রাগ করতে পারো, যাই হোক, রাগ করে লাভ নাই, কথা সত্য, কথা কিন্তু সত্য। এরপর দেখো, এটা হচ্ছে আমার টেকনিক ভাই, তুমি নর্মালি মনে রাখতে পারো, এগুলোর ইতিহাস পরে মনে রাখতে পারো। অ্যাডমিশন টাইমে অত ইতিহাস পড়ার সুযোগ থাকে না, অ্যাডমিশন টাইমে অত ইতিহাস পড়ার সুযোগ থাকে না। অ্যাডমিশন টাইমে সবচেয়ে মাথায় রাখতে হয়, ঠিক শিখাই দেই, কি পড়বা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি পড়বা না। যেটা পড়তে হবে, যেখান থেকে প্রশ্ন আসবে না সেটা বাদ দিয়ে দিতে হয়। আর বাদ দেওয়ার কাজটাই আমরা করে দিই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ইম্পর্টেন্স দিয়ে পড়ে, এখান থেকে কমানো পড়ে। তো যেটা হয়, রাজতরঙ্গিনী হচ্ছে কলহনের বই। একটু পরে প্রশ্ন করবো, দেখি কি পারো। এরপর ঐতেরেয় আরণ্যক হচ্ছে মহিদাসের বই। মহিদাসের বই, এটা আমি কিভাবে মনে রাখি, আমার নিজস্ব টেকনিক। ঐতেরেয় আরণ্যক, মহিদাস। বাংলায় একটা কয়েক বছর বিগত, এটা 80 দশক বা ওই দশকে একটা গানের ব্যান্ড ছিল, সে ব্যান্ডটার নাম হচ্ছে মহিনের ঘোড়াগুলি। মহিনের ঘোড়াগুলি একটা ব্যান্ড আছে। সো মহিনের ঘোড়াগুলি, এইভাবে মনে রাখি যে মহিনের ঘোড়া। এখন মহিনের ঘোড়া, মহিন তো হচ্ছে মহিদাস, আর ঘোড়ারা থাকে হচ্ছে অরণ্যে, মানে হচ্ছে বনে। তাহলে মহিদাসের মহিনের ঘোড়াগুলি দিয়ে মনে রাখি যে মহিদাসের ঘোড়াগুলি অরণ্যে থাকে, বনে থাকে। তাহলে তুমি এভাবে একটু একবার পড়লা, পরীক্ষা অপশন দেখলে কিন্তু মনে পড়বে। তুমি নর্মালিও পড়তে পারো, আমি বারবার বলছি। তাহলে ঐতেরেয় আরণ্যক, এটা কার? এটা হচ্ছে মহিদাসের, আমরা জানি। এবং বঙ্গ যে শব্দটা মাথায় রাখবা, বঙ্গ শব্দ, এই বঙ্গ শব্দটি পরীক্ষা আসতে পারে। বঙ্গ শব্দটি সর্বপ্রথম পাওয়া যায় কোন গ্রন্থে? সেটা হচ্ছে এই ঐতেরেয় আরণ্যক গ্রন্থে। বঙ্গ শব্দটি সর্বপ্রথম পাওয়া যায় কোন গ্রন্থে? এই ঐতেরেয় আরণ্যক গ্রন্থে। এইবার আরেকটা দেখো, আকবরনামা, সম্রাট আকবরনামা আমরা শুনেছি, সম্রাট আকবরনামা আমরা শুনেছি। এই আকবরনামা বইটি লিখেছে আবুল ফজল। এই আকবরনামা বইটি লিখেছে আবুল ফজল। অ্যাকচুয়ালি এই তোমার আইনি আকবরী একটা বই আছে, আইন ই আকবরী, নাম শুনছো? আইনি আকবরী নাম শুনছো কে কে? দেখো, এটা অনেকে গুলায় ফেলো, আমি তোমাদেরকে একটু বলে দেই। আইনি আকবরী আর আকবরনামা কে কে গুলায় ফেলো?
আইনি আকবরী আকবরনামা কে গুলাই ফেলো, আমি তোমাদের একটু কনফিউশন দূর করে দেই। ক্লাস আর বেশিক্ষণ হবে না, একটু ওয়েট করো। আকবরনামা কার গ্রন্থ বলো? ঠিক আছে, অপশনে আছে এখানে, তোমরা অপশন না, উত্তর আছে আবুল ফজল। মেন ব্যাপারটা হচ্ছে তোমরা একজন সম্রাট আকবরের নাম তোমরা হয়তো শুনেছো, ঠিক আছে? এই সম্রাট আকবরের একজন পরামর্শক, প্রধানমন্ত্রী বা যাই হোক, সেই ব্যক্তিরা ছিলেন এই আবুল ফজল। আচ্ছা আচ্ছা, এই আকবরনামা গ্রন্থের পার্ট আছে কয়টা? এই আকবরনামা গ্রন্থের পার্ট আছে তিনটা। কয়টা? তিনটা। আকবরনামা গ্রন্থের পার্ট কয়টা? আচ্ছা, আকবরনামা তোমরা ক্লাস করো, এভাবে যুদ্ধ করো না। আচ্ছা ঠিক আছে, অনেকে যুদ্ধ করছে আমার কথা শুনে, রাগ করছি, রাগ ভাঙান। আচ্ছা, রাগ ভাঙালাম এভাবে যে তুমি যদি এই ক্লাসগুলো করো বিশ্ববিদ্যালয় এখান থেকে কমন পাবা, চান্স পাবা, তুমি অনেক বেশি উপকৃত হবা। সো রাগ ভেঙে ফেলো তোমরা, মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, তাহলে এই আকবরনামা গ্রন্থের পার্ট হচ্ছে তিনটা খণ্ড। এই তিনটা খণ্ডের এই একটা খণ্ড হচ্ছে, 3 নম্বর খণ্ড হচ্ছে এই আইনি আকবরী। সেখানে কিন্তু তিনি মূলত এই আকবর কিভাবে তার দেশ পরিচালনা করবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এরপর মিনহাজ উস সিরাজ, এই বইটা এই ব্যক্তি কোন বই লিখছে প্রাচীন ইতিহাস জানার জন্য? তবকাত ই নাসিরি এটা তিনি লিখেছেন। এই তবকাত ই নাসিরি যেমন 3টা খণ্ডে মাঝখানে হাইফেন দিয়ে দিয়ে লেখা, মিনহাজ উস সিরাজ এইখানে দেখো হাইফেন দিয়ে দিয়ে লেখা। তুমি মুখস্থ করবা, প্লাস এইভাবে টেকনিকে মুখস্থ করতে পারো। পরে গোলাম হোসেন সলিমের লেখা হচ্ছে রিয়াজ আর সালাতিন। এই সলিম আর সালাতিন শুনতে মোটামুটি একই রকম লাগে। এইভাবে কিন্তু তোমরা কিন্তু এই প্রাচীন গ্রন্থগুলো মনে রাখতে পারো। কৌটিল্য বা চাণক্যের যাকে বলা হয় বিষ্ণুগুপ্ত, তার হচ্ছে অর্থশাস্ত্র। কলহনের রাজতরঙ্গিনী, মহিদাসের ঐতরেয় আরণ্যক, আবুল ফজলের আকবরনামা তথা আইনি আকবরী, মিনহাজ উস সিরাজের তবকাত ই নাসিরি, গোলাম হোসেন সলিমের রিয়াজ আজ সালাতিন। এখানে 6টা বই আছে। কারা কারা মুখস্থ করতে পারবা একটু ডান লিখে জানাও যে ভাইয়া বাসায় একবার পড়লে স্লাইডটা যদি দিয়ে দেন পেইড ব্যাচে, আমরা হচ্ছে এটা পরে মুখস্থ করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে, বলো কারা কারা পারবা, কারা এটা পারবা, এটা তোমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। টেকনিকে পড়ানোর পরও যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু বিপদ। টেকনিকে পড়াবো, তোমরা জাস্ট সহজে এগুলো বুঝে ফেলবা ইনশাল্লাহ। বইয়ে কিন্তু টেকনিকে দেওয়া নাই। ডান। ওকে, এইবার পরিব্রাজক মানে কি? এই বিভিন্ন প্রাচীন আমলে বিদেশ থেকে যারা ভ্রমণ করতে আসতো, এসে এই বাংলাদেশের ইতিহাসগুলো তারা লিখতো, সংরক্ষণ করতো, এগুলো নিয়ে তারা বিদেশে তাদের দেশে প্রচার করতো। ওই পর্যটকরা আসতো, যারা ঘুরতে আসতো, তাদেরকে বলা হয় পরিব্রাজক। কথা ক্লিয়ার? এখন পরিব্রাজক যারা আছে, কে কোন দেশ থেকে এসেছে আমি একটা টেকনিক বের করেছি, কোনো বইয়ে তুমি পাবা না। এটা কিভাবে মিলেছে আমি জানি না। পরিব্রাজক যারা এই দেশে এসেছে তাদের নামের শেষের শব্দ আর যে দেশ থেকে এসেছে সেটা শুরুর শব্দ মিলে যায়। যেমন ডেইমার্কস আসছে গ্রিস থেকে, ডেইমার্কসের শেষে স, গ্রিসের শেষে স। মেগাস্তিনিস যিনি ভারতে এসে, যাকে বলা হয় ভারতের ইতিহাসের জনক। আমরা জানি যে ইতিহাসের জনক হেরোডোটাস, বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডাইডিস, কিন্তু ভারতের ইতিহাসের জনক হচ্ছে এই মেগাস্তিনিস। তার শেষে স আছে, তিনি গ্রিস থেকে এসেছে, সেটাও স আছে। ফাহিয়েন তিনি চীন থেকে এসেছে, চীনের শেষে ন আছে, ফাহিনের শেষে ন আছে। হিউয়েন সাং চীন থেকে আসছে, হিউয়েন শেষে ন আছে, চীনের শেষে ন আছে। মাহুয়ান ন আছে, চীনের শেষে ন আছে। মার্কো পোলো ল আছে, ইতালি থেকে আসছে, ল আছে। নিকোলো কন্টি ল আছে। গ্যামিলি ল আছে। ডোমিঙ্গো পেজ এটা জ আছে, পর্তুগিজ জ আছে। ফার্নান্ডো নুনেজ জ আছে, পর্তুগিজ জ আছে। একটা শুধু মিলে না, ইবনে বতুতা মরক্কো, এতগুলা মিলছে, একটা না মিললে কি? এটা তো এমনি পারো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার কি ভুলবা এগুলা? এইবার কি এই টেকনিকে এগুলো পারবা? এগুলোকে কষ্ট করে পড়তে হবে, বইয়ে হয়তো তোমরা এটা বের করতে পারতা না। আমি একটু তোমাদের টেকনিকটা বের করে দিলাম যাতে তোমরা এগুলো সহজে পড়তে পারো। যারা আমার পেড বেজে আগে ক্লাসগুলো করেছো তোমাদের কিন্তু এখন ইজি লাগতেছে, আমি জানি। এগুলা তোমাদের কাছে লাগতেছে জল ভাত, এবং তোমরা রিভিশন দিয়ে ফেলতেছো। তাই পরীক্ষার আগে আর কিন্তু একবারও পড়তে হবে না, তোমরা শুধু বই থেকে একবার টুক করে একবার এমসিকিউ সলভ করে তোমাদের হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এগুলো পারা যাবে, সহজ আছে, এভাবে মিলে তোমরা পড়ে ফেলতে পারবা। আর এখানে ওদের প্রত্যেকটারই আলাদা আলাদা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো কিন্তু সুন্দর মতো আমি তোমাদেরকে দিব, কোনো সমস্যা নাই। ব্যাখ্যা আছে, এগুলোর সুন্দর ব্যাখ্যা আছে। কে কবে আসছে, কার বই কি, কে কি জন্য বিখ্যাত, কে বাংলাদেশকে এই বাংলাকে কি বলেছেন,
এরকম কিন্তু নাম ধরে ধরে ব্যাখ্যা আছে। যেমন আমি যদি বলতে চাই এদিকে গেলে মেগাস্থেনিস, তিনি ছিলেন গ্রিক বা গ্রিসের পর্যটক ভূগোলবিদ। তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার একজন পর্যটক দূত ছিলেন। তিনি লিখেছেন তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। এটা কিন্তু বারবার বারবার পরীক্ষায় আসে। মেগাস্থেনিসের বইয়ের নাম কি? ইন্ডিকা। ভারতের ইতিহাসের জনককে? মেগাস্থেনিস। ভারতের ইতিহাসের জনককে? মেগাস্থেনিস। ভারত মানে ইন্ডিয়া, ইন্ডিয়া নিয়ে তিনি লিখেছেন ইন্ডিকা। ভারতের ইতিহাসের জনককে? মেগাস্থেনিস। তিনি এসেছেন গ্রিস থেকে, তিনি চন্দ্রগুপ্তের মৌর্যের রাজসভার দূত ছিলেন এবং তিনি ভারত ও মৌর্য শাসন নিয়ে, ভারতীয় উপমহাদেশে নিয়ে তিনি লিখেছেন তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা। ইন্ডিয়া নিয়ে লিখেছেন ইন্ডিকা। ইজি। এরপর ফাহিয়ান, যিনি চীন থেকে ভারতে এসেছেন, প্রথম পর্যটক। ফাহিয়ান। ফাতে কি মাথায় রাখবা? এই ফাতে যদি আমরা দেখি FIRST, এটা বাংলা লিখতে হলে ফার্স্ট। তাহলে এই ভারতে চীন থেকে ফার্স্ট কে আসে? ফার্স্ট আসছে ফাহিয়ান। ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট আসছে কে? ফাহিয়ান। এই ফাহিয়ান থেকে ফাহিয়ান চীন থেকে প্রথম আসছে বাংলা। ইজি, জিকে ভেরি ইজি যদি টেকনিক দেই। এটা গত তোমাদের পেইড ক্লাসও আমি দেই না, কিন্তু এই টেকনিকটা ফাহিয়ান মনে রাখবা ফার্স্ট, এটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। তাহলে ফ্রি ক্লাসগুলো পেইড বেসে এটা করবা, অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। ফার্স্ট চীন থেকে আসছে ফাহিয়ান। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আসছে, তিনি 7টা বই লিখছে, তার মধ্যে একটা বই নাম হচ্ছে ফু কুও কিং। এগুলো মুখস্থ করে ফেলবো আমি যখন স্লাইডগুলো দিয়ে দেবো। ক্লিয়ার? ভেরি ইজি, কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। এভাবে তোমাদের ম্যাপ দেখিয়ে ব্যাখ্যা করে গল্প আকারে টেকনিকে পড়াই বলেই কিন্তু তোমরা 15 জন অলরেডি ভরসা করেছো। এবং আগামী 3 দিনে আমি জানি আমার স্টুডেন্ট ইনশাল্লাহ 2000 হয়ে যাবে। এই 2000 পরে আমি ব্যাচের ভর্তিটা অফ রাখবো। নতুন ভর্তি নিব কিনা আমি চিন্তা করব, কারণ এত বিশাল স্টুডেন্টকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমি আরো লোক রেখেছি, আরো অনেক লোককে বাড়িয়েছি বিভিন্ন বিষয়ের জন্য। বাট এই 3 দিনে যারা ভর্তি হবা দ্রুত হয়ে যাও। একদিন দিনে 2000 ফিল আপ হয়ে গেলে আমি রাখবো কিনা, এরপরে স্টুডেন্টস এটা নির্ভর করতেছে আমার সক্ষমতার উপরে, আমি সার্ভিস প্রপার দিতে পারবো কিনা, না হলে আমি অফ করে দিব। কেউ মিস করো না, আমি বলবো কেউ মিস করো না। জিকেতে দেখো প্রত্যেক বছর যারা বিশ্ববিদ্যালয় টপ করে, আমি এই কথা বারবার বলি, তারা কি করে জানো? যারা প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় টপ করে তারা কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নেয়, কতটা কোচিং করে, কি করে, সেটা তোমাদের সামনে একটু শেয়ার করি, তাহলে তোমরা বুঝবা। দেখো ক্লাসটা শুধু ক্লাস, তা তোমাদের একটু পরামর্শ দিই, কারণ অ্যাডমিশন শুরুতে ক্লাসের চেয়ে পরামর্শটা বেশি ইম্পর্টেন্ট। শুরু করাটা যাতে সুন্দর হয়। খেয়াল করো, যারা প্রত্যেক বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় টপ করে, ওরা দেখবা ওদের যখন টপ রেজাল্ট বের হয়, এই কোচিং বলে আমাদের কাছে পড়ছে, ওই কোচিং বলে আমাদের কাছে পড়ছে, এই ভাইয়া বলে আমাদের কাছে পড়ছে, ওই ভাইয়া বলে আমাদের কাছে পড়ছে। এখন কি আসলে কি ওরা কি অনেকের কাছে পড়ে? কি মনে হয় ওরা কি আসলে অনেকের কাছে পড়ে? ইয়েস। আমার কোর্স থেকে গত বছর যারা টপ করেছে, আমি বলতে পারি মিফতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35তম হয়েছে, বি ইউনিটে 69তম হয়েছে সাব্বির, 41তম হয়েছে অর্পণ আমার কোর্স থেকে। ওরা কিন্তু শুধু আমার কাছে পড়েনি, আমি কিন্তু একা বলতে পারবো না ওরা আমার স্টুডেন্টস। কারণ কি? কারণ হচ্ছে ওরা জিকেটা আমার কাছে পড়েছে, এর পাশাপাশি বাংলা ইংরেজি জিকে একটা নর্মাল কোচিংয়ে ভর্তি হয়েছে। একটা নর্মাল কোচিংয়ে ওরা পুরো সবগুলা কোর্স করে। তারপর ওরা দেখে যে জিকেতে যদি আমি সর্বোচ্চ নাম্বার তুলতে চাই, তাহলে আরেকটা বিশেষজ্ঞের কাছে আমার যোগাযোগ করতে হবে, তার কাছে পড়তে হবে, যাতে আমার কোনো রিস্ক নেওয়া যাবে না, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে টপ করতে চাই, ভালো মার্কস তুলতে চাই। এর জন্য ওরা আবার এটার সাথে প্লাস দিয়ে যোগ করে জিকের একটা কোর্স। শুধু এখান থেকে ক্লাসগুলো করে, এখানে পুরো গাইডলাইনটা ফলো করে, নিজের রুটিনে পড়াশোনা করে। আচ্ছা, ইংলিশে প্রবলেম, ইংলিশে আমি কি করি? সবার বেশিরভাগ ইংলিশে প্রবলেম থাকে, ইংলিশে একজনের কাছে পড়ি, তার ক্লাসগুলো করি, সেখান থেকে হয়তো আরেকটু ক্লিয়ার বুঝবো। কারণ যারা আমরা বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয় অফলাইনে, তুমি দেখবে এক এক লেকচার এক এক টিচার আসে। কোন টিচারকে তোমার ভালো লাগবে, কোন টিচারকে তোমার খারাপ লাগবে, হু নোজ, গড নোজ ওয়েল, তুমি জানো না। তো সেক্ষেত্রে এই এক্সট্রা কোচিংয়ে দেখবা যে ওরা ভর্তি হয়ে থাকে, তাই এরকম প্রত্যেক বস্তু দেখি। তো তোমরাও যদি জিকেতে ভালো করতে চাও, রিস্ক নিতে না চাও, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পড়াবো। কমন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, কারণ প্রশ্ন তো আর আমি করি না, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। বাট গত বছর আগের বছর কমন পড়েছে, ইনশাল্লাহ তোমাদের সময়ও সামনে পড়বে। এইচএসসি 25-26 ব্যাচ এই কোর্সে আসে 400-র মতো স্টুডেন্টস। 25-26 ব্যাচ, 24 ব্যাচ দেখো আগে থেকে যদি শুরু করতো, এই মুহূর্তে এসে এত বিড়ম্বনায় পড়তে হতো না। তো সেই জায়গা থেকে যারা 25-26 ব্যাচ, তোমরা এই কোর্সে যুক্ত হয়ে যাও, যেহেতু অলরেডি অনেকেই আছে, যাতে করে তুমি এখন থেকে প্রিপারেশন নিয়ে, অ্যাডমিশন আগে প্রিপারেশন নিয়ে, অ্যাডমিশন সময় শুধু একবার রিভিশন দিবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে শুধু চান্সটা টপ করতে পারবে ইনশাল্লাহ। সো ফাহিয়ান চলে গেল। এরপর মাহুয়ানের ক্ষেত্রে আমরা মনে রাখবো, চীনের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ পর্যটক কিন্তু এই মাহুয়ান, এবং চীন থেকে আসা একমাত্র পর্যটক যে কিন্তু মুসলিম। দেখো, মতে মুসলিম মতে মা, সে কিন্তু একমাত্র মুসলিম পর্যটক। টেকনিকে এগুলো আর মুখস্থ করতে হবে না, মতে মুসলিম মতে মা।
মাহুয়ান ছিলেন চীন থেকে আসা একমাত্র মুসলিম পর্যটক, তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। তার ভ্রমণ বৃত্তান্তে বাংলার বিখ্যাত রেশম ও রৌপ্য ধাতু নির্মিত মুদ্রার কথা জানতে পারি আমরা। কথা ক্লিয়ার? পড়তে হবে। সে যে সর্বশ্রেষ্ঠ, সে যে মুসলিম ছিল। মাহুয়ান মুসলিম ছিলেন, চীনা পর্যটক। আর চীন মনে রাখবা কিভাবে? ওই যে টেকনিক দিয়েছি, চীনের শেষে ন আছে, মাহুয়ানের শেষে ন আছে, এখানে ন, এখানে ন, শেষ, ডান, ক্লিয়ার। এগুলো একদম জলের মতো ইনশাল্লাহ। এরপর হিউয়েন সাং চীন থেকে আসছে, তিনি তার দীক্ষা করেছিলেন শিলভদ্র। এখানে বিভিন্ন বিষয় আছে, এগুলো আরো ডিপলি পেট বেছে পড়ানো হবে। ইবনে বতুতার কথা আছে, খুবই ইম্পর্টেন্ট ইবনে বতুতাটা। এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং বিগত সালে এসেছে তার বই থেকে, আল রেহালা বই থেকে। তার বই থেকে নাম নিয়ে গত ফুটবল বিশ্বকাপের একটা বলের নামও রাখা হয়েছে, আল রিহলা। সো এগুলো পেট বেছে সুন্দর করে পড়াবো, ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নাই। এইবার প্রাচীন বাংলার জনপদে আর আজকে আমি যাব না, মেনলি আজকের জনপদে আমি যাব না, কালকে থেকে জনপদ থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করবো। সো যারা যুক্ত হতে চাও আমি একটা কথাই বলবো, লেট করো না, পরে কিন্তু ডিসকাউন্ট থাকবে না। এই কোর্সের প্রাইস হয়ে যাবে 1700 থেকে 1800 টাকা, 1700 থেকে 1800 টাকা 1 তারিখের পরে, তখন 300 থেকে 400 টাকা তোমার বেশি লাগবে। আর প্রথম ক্লাসগুলো মিস করবা, 2টা লস হলো। আর প্রথম থেকে লাইভ ক্লাস করতে পারলে যে ইন্সপায়ার্ড তুমি হবা, এটা কিন্তু শেষে হতে পারবে না। সো এতটুকুই। আর কি, কারা কারা চান্স পেয়েছে একটু দেখতে চাও অনেকে হয়তো, যদিও আমার পেজে গিয়ে দেখতে পারবা, বাট ইটস মাই ডিউটি টু শো ইউ হু গট চান্স। ওকে, হু গট চান্স। সো এখন তোমাদের একটু দেখাই ওদের, তোমরা তারা ইন্সপায়ার হবা। ফর দ্যাট রিজন আমি তোমাদের একটু দেখাচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দেখাতে পারবো, এখন যেহেতু নেটটা একটু খারাপ আমি দেখাতে পারছি না। সো যারা ক্লাসটা এতক্ষণ দেখলা ইউটিউব থেকে, তোমরা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ, এটাতে ফলো দিয়ে দাও এখনই। ইউটিউব থেকে দেখে থাকলাম, ইউটিউব আপলোড করে দেবো এটা, জিকে ইউটিউব 1,95,000 ফলোয়ার আছে এটাতে। এটা আমার ফেসবুক পেজ, জিকে ইউটিউব, ফেসবুকে সার্চ করলে তুমি এটা পেয়ে যাবা, ফলো দিয়ে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, ভাবতেছো ভাই আপনার সব ক্লাসগুলো আমি রেকর্ডেড পেতে চাই, সব ক্লাসগুলো অলওয়েজ সবার আগে আমি রেকর্ডেড করে ডাউনলোড করে রাখতে চাই, চলে যাবা ইউটিউবে রাইট নাও ইউটিউবে চলে গিয়ে ইউটিউবে যদি সার্চ করো, এই নামটা সার্চ করো, এই বান্দার নামটা সার্চ করো, চলে আসবে নাবিল হাসান অফিসিয়াল। আমার নাম নাবিল হাসান, অনেকে জানো, অনেকে জানো না, আমি বলে দিলাম। এই নাবিল হাসান অফিসিয়াল হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছো এখানে সাবস্ক্রাইব করে দিও, সকল ক্লাস রেকর্ডেড পাবা, অনেক টিপসের ভিডিও পাবা আগের, এখানে সব রেকর্ড আছে, প্লেলিস্ট আকারে সুন্দর করে দেওয়া আছে। এই দেখো নদ নদীর উপরে একটা ক্লাস নিয়েছিলাম, ফ্রি ক্লাস, এখানে দেখো 8000-এর মতো ভিউ আছে। এটা কিন্তু মোটামুটি অনেক শিক্ষার্থীরা করেছে, অনেক উপকৃত হয়েছিল। সো এই ক্লাসগুলো তুমি চাইলে করে নিতে পারো নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো এটা কথা না, বড় কথা হচ্ছে যে তুমি যদি এই ব্যাচে যুক্ত হও, তাহলে আজকে কালকের মধ্যেই আমার এই নাম্বারে 1400 টাকা, এই নাম্বারে 1400 টাকা সেন্ড মানি করে, এই নাম্বারে 1400 টাকা সেন্ড মানি করে তুমি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, এই একই নাম্বারে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, দেখো এখানে সবকিছু দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, ফ্রেন্ডদেরকে দেখাতে পারো, ক্লাসগুলো শেয়ার করে দিও যাতে ওরা একসাথে অ্যাড হলে তুমি একটা ডিসকাউন্ট পাও। দেখো এই যে নাম্বারটা আছে এখানে পাশে, দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটাতে নক দিলে তুমি ডিটেল জানতে পাবা। কিন্তু এত ডিটেল জানার যদি যারা না চাও, ভাই আমি ডিটেল জানতে চাই না, ভরসা আছে আপনার উপর, জিকেতে ভালো করতে চাই, আমার টপ করার ইচ্ছা আছে, বা জিকেতে আমি অনেক ভয় পাই, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, আর্টস থেকে হোক, সবার জন্য এই কোর্স। এই নাম্বারে 1400 টাকা, কত টাকা? 1400 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করবা, এই নাম্বারেই সেন্ড মানি করে দোকান থেকে পাঠালে ক্যাশ ইন করবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছ লাস্ট 3টা ডিজিট আমাকে জানিয়ে দেবা, ঠিক আছে? আর 29 আগস্টের মধ্যে ভর্তি হলে, 29 আগস্টের মধ্যে ভর্তি হলে তুমি কিন্তু 1400 টাকা ভর্তি হতে পারবা। আর 1 সেপ্টেম্বর থেকে আমাদের যথারীতি ক্লাস শুরু, আর ক্লাসের রুটিনটা আমরা গ্রুপে দিয়ে দিব, পেইড গ্রুপে অলরেডি 1500 জনের মতো অ্যাড হয়ে গেছে। সো মিস করা যাবে না আজকের ক্লাস, এই পর্যন্ত অনেক লেট হয়ে গেল। দেখা হবে কালকে সকাল ঠিক 9টা বাজে, তুমি উঠে যাবা, বন্ধুদেরকে উঠাই দিয়া 9টা বাজে এই পেজেই এই ক্লাসটা করে ফেলবা। দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, সুস্থ থেকো। কারো কোনো প্রশ্ন আছে কোর্স নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে একটু জানাও। এনিওয়ান এলস কোনো প্রশ্ন? বলো। একজন লাগছে 16,000 সামথিং টাকা দিয়ে সে একটা কোচিংয়ে ভর্তি হয়েছে, আর কোথায় ভর্তি হতে হবে? কোনো সমস্যা নাই, তুমি সেখানে কন্টিনিউ করো, সেখানে ক্লাসগুলো বুঝে স্যাটিসফাইড হও, সেখানেই সময় দাও, কোনো সমস্যা নেই। যে যেখানে ইচ্ছা ভর্তি হতে পারো, যে যেখানে ইচ্ছা স্বাধীনতা আছে, যে যেখানে ইচ্ছা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী লাইভ ক্লাসে আগামীকাল সকাল ঠিক 6টা বাজে আরও একটি ফ্রি ক্লাসে। এই অংশের বাকি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমরা কভার করবো। বাট কোর্সে যদি ভর্তি হয়ে যাও জিকে ব্যাচে, এগুলো তোমরা কোর্সে পেয়ে যাবা। আল্লাহ হাফেজ, বাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।
ভালো থেকো, গুড বাই, টাটা, আমি চলে গেলাম, দেখা হবে। হ্যাঁ, এখনো খাওয়া দাওয়া করিনি তোমাদের ক্লাসের জন্য, সো তোমরা ভালো থেকো। আর পেট বেচার আর ডিটেল জানতে চাইলে কিন্তু কমেন্টে দেখো দেওয়া আছে। হ্যাঁ, যারা এখনো রিয়েক্ট দেও না, একটা রিয়েক্ট দিয়ে ফেলতে পারো। রিয়েক্ট দিলে যেটা হবে, ক্লাসগুলো ফ্রেন্ডের কাছে পৌঁছালো, আর ফ্রেন্ডকে ক্লাসগুলো শেয়ার করলে একসাথে ভর্তি হলে ডিসকাউন্ট পাবা। এটা স্ক্রিনশট রেখে তুমি পরে হচ্ছে যে যুক্ত হয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম। কালকে সকাল 6টায়, সকাল 9টায়, আগামীকাল সকাল 9টা, আগামীকাল মানে 30 আগস্ট সকাল 9টা, 30 আগস্ট সকাল 9টা আমাদের এটা সেকেন্ড পার্ট হবে। 30 আগস্ট সকাল 9টা, 30 আগস্ট সকাল 9টা বাজে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই 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 বাই, দেখা হবে ক্লাসে সকাল 9টায়। আর যদি ক্লাস ধরো কোনোভাবে ক্যান্সেল হলো, সেটা কিন্তু আমার এই পেজের ডেতে আমি জানিয়ে দিব। তবে একটা বিষয় মিস হবে না, সন্ধ্যা সাড়ে 8টার ক্লাস কোনোভাবে মিস হবে না। আগামী 2-3 দিন সন্ধ্যা 8:30টায় ফ্রি ক্লাস পেতে এই ব্যাচে দেখো, ডেমো ক্লাসগুলো দেখে তারপর অ্যাড হয়ে যাবে। বাই, টাটা। কে ফোন ক্লাস